দর্শক স্বাগত জানাচ্ছি ক্যাচ টকের আজকের তৃতীয় পর্বে। আর অলরেডি আপনারা বুঝতে পারছেন আমাদের সাথে কে উপস্থিত। সবার সরি, সবার অনেক প্রিয় একজন মানুষ, আর যার নাম নিতে নিতে ক্যামেরা অলরেডি পড়ে গেছে, লোড নিতে পারছে না ক্যামেরা। আমাদের সাথে রয়েছেন অন্তিক মাহমুদ। অন্তিক, তোমাকে স্বাগত জানাচ্ছি ক্যাচ টকে আজকের পর্বে। কি অবস্থা, কেমন আছেন? এই তো ভালো। আজকে দর্শক যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি কেবলমাত্র অন্তিকের আশা উপলক্ষে, সেটি হচ্ছে করোনায় অন্তিক নামা। অর্থাৎ এই করোনা পরিস্থিতিতে আপনাদের সবার প্রিয়, আমাদের প্রিয় অন্তিক আদতেও কি করছে, কেমন আছে, তার কোয়ারেন্টাইন কেমন কাটছে, আসলেই সেই কিছু অবস্থা নিয়ে। করছে কি নাকি? হ্যাঁ, আসলেই সে কিছু করছে কিনা, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো দর্শক, আপনারা যারা দেখতে পাচ্ছেন আমাদেরকে এবং কথা ঠিকভাবে আসছে কিনা, শুনতে পাচ্ছেন কিনা, আমাদেরকে কাইন্ডলি একটু কমেন্ট করে জানালে আমাদের জন্য একটু সুবিধা হয়। তাহলে কোনো একটা লুফলস থাকলে আমরা ঠিক করে নিতে পারবো। আর যদি কাউকে বেশি ঘোলা লাগে, কাউকে যদি একটু শেড কম লাগে, সেটাও বলতে পারেন, বিশেষ করে এর ক্ষেত্রে যেহেতু অন্তিক আপনাদের আজকের গেস্ট। অন্তিক, আমার মেশিং এর ওয়াইফাই এর অবস্থা, নেটের অবস্থা খুবই বাজে। জাস্ট ইন আচ্ছা কেস আচ্ছা, যদি নেট চলে যায়, আমি জাস্ট এই আগে থেকে সরি বলে রাখলাম, ক্ষমা করে দিন আমাকে প্লিজ। বাট আই উইল ট্রাই মাই বেস্ট যাতে নেট টেট সব ঠিকঠাক থাকে। এখন না কিছু এরকম করার কিছু হবে না হচ্ছে। অন্তিক, তোমার ফেসবুকে নামে দেখলাম, তোমার নামের ব্র্যাকেটে লেখা ভালো ছেলে। মানে এটার কারণ কি? মানে খুব ভালো ছেলে তুমি, মানে নিজে নিজে ডিক্লেয়ার করে দিচ্ছ নিজেকে, এরকম কি কিছু? নিজে নিজে ডিক্লেয়ার করবো না, এমন না। জিনিসটা হচ্ছে কি, মানে আমি এখন মাইমেসিং আছি, তো আমার মাইমেসিং এর হচ্ছে গিয়ে মানে এটা একটা মফস্বলের মতো, মানে এটা আমরা একটা ক্যাম্পাস বলি। মানে আমাদের একটা অফিস আছে, আমার আব্বু আম্মু যে অফিসে চাকরি করে সেই অফিসের একটা ক্যাম্পাস। এন্ড সেই ক্যাম্পাসে আর কি 20-30টার মতো ফ্যামিলি থাকে, অনেকগুলো বাসায়। তো ওই যে পাশের বাসার ভাবি বলে না, তো মানে অন্যরা পাশের বাসার ভাবিরা কি করে, অন্য ছেলেদের নামে হচ্ছে গিয়ে খোঁটা মারে যে আপনার ছেলে তো এটা করছে, আপনার ছেলে তো সেটা করছে। মানে আই থিঙ্ক আই এম দ্য অনলি ওয়ান বাংলাদেশের রেয়ার পিস যার সম্পর্কে মানে পাশের বাসার আঙ্কেল আন্টিরা কোনোদিন কোনো খারাপ কথা বলে নাই। পাশের বাসার আঙ্কেল আন্টিরা লাইক হ্যাঁ ছেলে তো ভালো, ভালো ছেলে। উম, তো ওইখান থেকে আর তোমার কি এটা এত শুনছি, তো ওইখান থেকে আর কি জিনিসটা আর কি আমার ফেসবুকে আসছে যে হ্যাঁ অন্তিক মাহমুদ ভালো ছেলে। ভালো ছেলে। আচ্ছা আচ্ছা, তোমাকে ভালো ছেলে একটা তোমার এই যে কন্টেন্ট গুলো আছে, এই কন্টেন্ট গুলো কি তারা দেখে না? মানে এরকম গার্ডিয়ান লেভেলে কি তোমার জনপ্রিয়তা কিভাবে পৌঁছায় না, এরকম কি তোমার মনে হয়? জানা না, না আমার কন্টেন্ট গার্জিয়ানরা দেখে তো। আমার কন্টেন্ট গার্জিয়ানরা দেখে, আমার গার্জিয়ানদেরকে মানে মানে মেজাজ খারাপ করানোর মতো বা তারা বিব্রত অবস্থায় পড়বে এরকম কোনো কন্টেন্ট কোনোদিন বানাই নাই। মেবি হ্যাঁ বানাইছি, হ্যাঁ, এটা সেগুলো ঠিক। হয়তো বা খেয়াল করে নাই। বাট মানে যেগুলো অলমোস্ট মানুষ দেখছে তারা আর কি মানে ব্যাপারটা কি অফিসের লেভেলের লোক, তো সো আমি যখন একটু হয়তো বা কোনো একটা কন্টেন্ট বানায় ফেলাই যেটা হচ্ছে গিয়ে তাদের জন্য একটু বিব্রতি করে, তা তো অফিসে গিয়ে বলবো না যে আর অঙ্কিত তো এই বলছে ভিডিওতে। সো এই কারণে আর কি আমি অনেক সেফে আছি আর কি। এখন পর্যন্ত কোনো আঙ্কেল আন্টিরা আমাকে নিয়ে বলেন তুমি এই ভিডিওটা কেন বানাইছো। আচ্ছা চলতেছে। আচ্ছা, যাক, তাহলে তো মানে অন্তিকের দিনকাল কেমন কাটছে তাহলে এই কোয়ারেন্টাইন মোমেন্টে? আদতেও কিছু করছে কিনা অন্তিক? আহ দিনকাল বলতে কেমনে বুঝাই, যে আমি যখন ঢাকায় ছিলাম মানে আমি আমি আপনি কিভাবে বুঝছিলেন যে আপনি যখন মানে করোনা ভাইরাসের যখন এটা শুরু হয়েছে, আই গেস আপনিও বুঝেন না যে জিনিসটা এত সিরিয়াস। না মানে মানে প্রিপারেশনই তো ছিল না। হ্যাঁ, আমাদের কিন্তু কোনো প্রিপারেশন ছিল না। আমি মানে ভাবছিলাম যে ও তার আগে কিন্তু আমার কিছু তার কয়েকদিন আগে কিন্তু ডেঙ্গু শেষ হলো, হ্যাঁ যেটা মনে হ্যাঁ থাকে। হ্যাঁ, ডেঙ্গু কিন্তু শেষ হয়ে গেল, বছরের ডেঙ্গু শেষেই কিন্তু তো বেশি ডেঙ্গু শেষ হলো। হুম। ম্যাক্সিমাম সপ্তাহ মানে মানুষের হাইপ ছিল ডেঙ্গু নিয়ে, এরপর কিন্তু সবাই আবার হ্যাঁ নর্মাল হ্যাঁ হয়ে গেছে। তো আমিও হ্যাঁ। ভাবছি এবার আমার ক্যামেরা পড়ছে, কংগ্রেচুলেশন। সো বেসিক্যালি যেটা হচ্ছে যে আহ, মানে ডেঙ্গুটা যেরকম শেষ হয়ে গেছিল 1 সপ্তাহের মধ্যে, আমি ভাবছিলাম করোনাটা এরকম শেষ হয়ে যাবে। তো আমার কি জানি মনে হয়েছে যে আচ্ছা 1 সপ্তাহ, ও আচ্ছা আমাদের ভার্সিটি বন্ধ হয়ে গেছিল। ভার্সিটি যখন বন্ধ হুম। হয়ে গেছে আই ফেল্ট লাইক আচ্ছা ঠিক আছে বাসায় ঘুরে আসি। বাসা হচ্ছে গিয়ে মাইমেনসিং, মাইমেনসিং এ এসে করোনার তীব্রতা বোঝা শুরু করছি। এন্ড আমার কোনো প্ল্যান ছিল না যে লাইক মাইমেনসিং এ থাকবো এই কয়েকদিন। আমি ভাবছিলাম যে 2-3 দিন থাকবো, থেকে ব্যাক করবো। তো আটকায় যখন গেছি তখন আমি একদম কি করব কি না করবো মানে কোনো আইডিয়া নেই। বাট ভাগ্য ভালো আমাদের এটা একটা ক্যাম্পাস, লাইক হ্যাঁ করোনার পরে আমাদের পুরো ক্যাম্পাসটা লকডাউন হয়ে গেছে, ক্যাম্পাসে কেউ ঢুকতে পারে না, ক্যাম্পাস থেকে কেউ বের হইতে পারে না। সো এই কারণে আর কি মোটামুটি একটু বিকালে হয়তো হাঁটাচলা করা যায়। বাট তারপরেও আর কি যথেষ্ট বোরিং টাইম কাটতেছে। বাট তারপরে অনেক কিছু করার চেষ্টা করতেছি, যেমন আমি আব্বুর সাথে ড্রাইভিং শিখতেছি। আমার আব্বু জীবনে আমার সাথে ঠিক মতো কথা বলতে কিনা সন্দেহ,
বাট আমার আব্বু আমাকে ড্রাইভিং শিখাচ্ছে, সো আমি লাইক ও নাইস। তো মা- প্যারেন্টসদের ডিফারেন্ট মানে ডিফারেন্ট চেহারা দেখতেছি আমি ওকে। ও- অন্তিকে তাহলে কোয়ারেন্টাইন সময়টা মানে ড্রাইভিং শিখে শিখে এখন কাটছে। হ্যাঁ, আমি এখন মোটামুটি গাড়ি চালাতে পারি, আমি এখন খুব মানে আমি শিওর ঢাকায় চালাতে পারবো না, ওইটার যোগ্যতা এখন হয় নাই, কিন্তু মোটামুটি চালাতে পারি। অন্তিকের নামের সাথে তো একাধারে কার্টুনিস্ট, সে ইউটিউবার, সে তারপরে সে হচ্ছে লেখক, তার উপরে সে হচ্ছে এখন জুস রিভিউ করে, অনেকগুলো পরিচয়। তার সাথে সাথে এখন হচ্ছে গিয়ে সে গাড়িও চালাতে পারে, এটাও তার একটা পরিচয়। ড্রাইভার অন্তিক মাহমুদ ব্যাকেটে ভালো ছেলে জায়গায় ড্রাইভার বসবে। না না না, এই পরিচয় অন্তত পক্ষে এইভাবে কেউ দিবে না। এটা তার একটা গুণের মতো যে তুমি ড্রাইভ করতে পারো, নিজেই লং ড্রাইভে চলে যাওয়া। এটা একটা বেশ ভালো জিনিস, পজিটিভ সাইন। তো অন্তিক, বলো তো একটু আমাদেরকে যে মানে এই কার্টুনের প্রতি ঝোঁকটা কি করে আসলো? আচ্ছা, আহ, আমি ছোটবেলায় অনেক ইন্ট্রোভার্ট ছিলাম, মানে এখন হয়তো বা একটু কম বোঝা যায়, বাট তারপরও মানে ছোটবেলায় আমি অনেক ইন্ট্রোভার্ট ছিলাম, মানে আমি একদম কথাই বলতে পারতাম না। তো আমি মাঝখানে মানে কার্টুনের প্রতি মানে কার্টুন দেখতাম বা কার্টুন ভালো লাগতো বহুত আগে থেকে, বাট কার্টুন আঁকাটা শুরু হয় আমি যখন চাঁদপুরে বদলি হই। আমি যখন আচ্ছা চাঁদপুরে বদলি হই তখন আর কি আমি মানে নতুন নতুন ফ্রেন্ড বানানোর টাইম আমি একটু ব্যবসায় খেয়ে যেতাম যে কিভাবে ফ্রেন্ড বানাবো, কারণ আমি যে স্কুলে ভর্তি ছিলাম মানে আমি তখন ক্লাস 9। তো সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট ছিল যেটা, সেটা হচ্ছে গিয়ে ওইখানে কিন্তু লাইক সবাই আমার মতো নতুন স্টুডেন্ট না, একমাত্র আমি নতুন স্টুডেন্ট, সবাই একটা ফ্রেন্ড সার্কেল অলরেডি বানায় ফেলছে, আর আমার একটা ফ্রেন্ড সার্কেলে ঢুকতে হবে। তো এই নতুন ফ্রেন্ডটা আমি কিভাবে বানাবো সেটা একটা বড় সমস্যা ছিল। তো একদিন হঠাৎ আমার দুই ফ্রেন্ডে মানে তখন আমার ফ্রেন্ড নেই, দুইজন মানুষের মধ্যে ঝগড়া লাগে আর কি, মানে ফ্রেন্ডের মাঝখানে ঝগড়া লাগে। তো আমি যেটা করি সেটা হচ্ছে গিয়ে আমি তাদের ঝগড়াটাকে মানে তাদের ঝগড়ায় কি হয়েছে এটা সবাই জানতে চাই, যে আজ কি হয়েছে কি হয়েছে, মানে না স্কুলের বাচ্চাদের মধ্যে। তো এরকম গসি হচ্ছিল যে কি হয়েছে। তো আমার মাথায় একটা আইডিয়া আছে যে হয় আমি একটা নিউজ পেপার বানাই, যে নিউজ পেপারে ওদের ঝগড়ায় কি হয়েছে সেটা আমি লিখবো। তো আমি খাতার শেষ পৃষ্ঠা ছিঁড়ে সেখানে একটা নিউজ লিখি যেখানে তাদের ঝগড়ায় কি হয়েছে একদম সুন্দর ডিটেইল করে, আর মানুষ বুঝবেও না যে ও আর কি মানে এটা একটা ঝগড়া হয়েছে নাকি সিরিয়াস পলিটিক্যাল ফাইট হইতেছে, এটা মানে কেউ বুঝবেও না, এরকম একটা অবস্থা ছিল। তো এরকম করে লিখে আমি আমার কয়েকটা ফ্রেন্ডকে দিই, মানে কয়েকটা ফ্রেন্ড বলতে আর কি ওই যে কয়েকটা স্কুলে পোলাপানকে দিই, তারা এটা পরে পরে মজা পায়, তারা পিসের স্টুডেন্টকে দেয়, তারা পিসের স্টুডেন্টকে দেয়। এরপর সবাই আর কি গসিপ করা শুরু করে যে ও আচ্ছা এটা অন্তিক হচ্ছে কি তার নিউজ স্টুডেন্ট। সো আমার একটা বড় ব্যাপার হচ্ছে মানে বড় ব্যাপার বলতে কি মানে আমার মধ্যে এই জিনিসটা আছে যে মানুষ যখন কোনো কিছু একটা পছন্দ করে সেটাই মানুষকে কন্টিনিউসলি দিতে থাকে। সো মানুষ যখন একটা নিউজ পেপারটা যখন পছন্দ করছে, সো আই ফেল্ট লাইক যে হাউ বাট আমি নেক্সট আরেকটু বেশি কিছু করি। তো এরপরে আমি যেটা করলাম, আমি আমার দুই তিনটা ফ্রেন্ডকে নিয়ে কমিক্স বানানো শুরু করলাম। এই যখন কমিক্সটা বানাইছি তখন সবাই আবার অ্যাপ্রোচ করা শুরু করছে যে অন্তিক আমাকে নিয়ে কমিক্স বানা। তো এই যে মানুষ অনেক পছন্দ করছে জিনিসটা, সেটা দেখার পর আই ফেল্ট লাইক যে আচ্ছা হয়তো এটা আমার কন্টিনিউ করা উচিত। তো এরপর আমার যখন ক্লাস 9-10 শেষ হয়ে যায় তখন মানে তখন কমিক্স নিয়ে সিরিয়াস ছিলাম না বা কার্টুন নিয়ে সিরিয়াস ছিলাম না। তো বাংলাদেশে একটা কমিক পাবলিকেশন আছে ঢাকা কমিক্স। তো ঢাকা কমিক্স এর একটা একদিনের ওয়ার্কশপ। তো ওই ওয়ার্কশপটাতে আমি যখন যাই তখন আমাদের যে ওয়ার্কশপটা নিয়েছিল যে ভাইয়া মেহেদি ভাইয়া, সো মেহেদি ভাই জাস্ট ব্যাগ থেকে অনেকগুলা কমিক্স মানে জাস্ট আমার সামনে জাস্ট টেবিলে আপনি ফালাই দিয়ে বললো যে এটা হচ্ছে অনেকগুলো দেশের কমিক্স এর রেফারেন্স পড়ো। কমিক্স কি ছিল এটা আমি পাত্তাও দেইনি, দা ওয়ে মানে সে ব্যাগ থেকে বের করে ফালাইছে আমার সামনে, জিনিসটা আমার এত কুল লাগছে। আই ফেল লাইক যেটা আমার হইতে পারে, আমি এরকম কমিক বুক আর্টিস্ট বা এরকম কার্টুনিস্ট আমার হইতেই হবে, মানে খুবই কুল লাগছে ওই জিনিসটা, আমি বলে বোঝাতে পারবো না। সো এরপর থেকে আর কি মানে আমি ফেসবুক স্ট্যাটাস দিই ওয়ার্কশপটা করার পরে যে আহ, আমি এরকম কমিক বুক আর্টিস্ট হইতে চাই মেহেদি ভাইয়ের মধ্যে যেরকম বলছে। তো মেহেদি ভাইটা খেয়াল করছে, মেহেদি ভাইটা খেয়াল করছে। উনি আবার তার ওয়ার্কশপটা নিয়ে নিউজ পেপারে যে অন্তিক মাহমুদ বলছে যে সে এরকম কমিক বুক আর্টিস্ট হতে চায়, কার্টুন আঁকতে চায়। এইটা আমার দেখে আমি আরো মোটিভেটেড হয়েছি, এরপর থেকে আমি কার্টুন ধরা স্টার্ট করছি। এই আর মানে থামিও নেই কোনোদিন, আমি কার্টুন আঁকতে আছি বাট ডিফারেন্ট ডিফারেন্ট জনরাই গেছি, যেমন কার্টুন থেকে কমিক বুকে গেছি, কমিক বুক থেকে ইউটিউব স্টার্ট করছি, বাট ওই ঘোরায় ফেরায় কার্টুনটাই আর কি সবসময় বেস্ট ছিল আর কি আমার। হ্যাঁ, কার্টুনটা ছিল। কিন্তু তোমার তো মানে এমন তো ছোটবেলা থেকেই তো অনেক পরিমাণ কমিক্স পড়ার অভ্যাসটা ছিল অন্তত পক্ষে। মানে ছোটবেলা থেকে এই কার্টুন দেখা বা কার্টুন পড়া, এই যেমন হচ্ছে গিয়ে মানে আন্টি তোমাকে নিয়ে যে ব্রিফটা করলো আর কি, যেটা নিয়ে তুমি একটা ভিডিও বানালে, সেখানে তো একদম ছোটবেলা থেকে তোমার বিভিন্ন স্মৃতির কথা বলা আছে। তো এই পরিবারের এই ভূমিকার কথা যদি একটু বলতা দর্শকদের। আচ্ছা, আম,
প্রথমে আমি আমার ফ্যামিলির কথা বলি। আমার ফ্যামিলি হ্যাঁ ওই যে ব্যাকডেটেড ওই মাইন্ডসেটটা নাই যে কমিক্স থাকলে পড়ালেখা ধ্বংস হয়ে যাবে সামথিং লাইক ওই মাইন্ডসেটটা নাই। বাট আমার ফ্যামিলি সবচেয়ে বড় কথা হচ্ছে কি এটা যে অন্তিক তুমি পড়ালেখা করো, এরপর খুন খারাপি করলে আমার কোনো সমস্যা নেই। কিরিং মানে তুই বলে নাই বললাম যে মোটামুটি you get the point, right? তো মানে আমার আম্মুর কথা ছিল হচ্ছে গিয়ে তুমি পড়ালেখা ঠিক রাখো, এরপর যা মন চায় তাই করো। তো এই কারণে আর কি, যদি এমন হইতো যে হ্যাঁ আমি পড়ালেখা মানে কমিক্স আঁকতেছি, কার্টুন আঁকতেছি, এরপর আমার পড়ালেখা ঠিকঠাক আছে, আমার আম্মু কোনোদিন কিছু বলতো না। কিন্তু যদি দেখতো যে হ্যাঁ আমি কমিক্স আঁকতেছি, কার্টুন আঁকতেছি, দেখে আমার পড়ালেখার রেজাল্ট খারাপ হচ্ছে, পরের দিন আমি আমার পুরা বাসায় তন্ন তন্ন করে খুঁজে আমি কোনো ড্রয়িং স্টাফ খুঁজে পেতাম না। ইদার এটা লুকায় রাখছে অথবা ফালা দিচ্ছে, যে মানে আমার আব্বু আম্মু ছিল এরকম। তো আমি যখন ওয়ার্কশপটা যখন জয়েন করি, আমাদের যে একদিনের যে ওয়ার্কশপটা, সেটা আমার আম্মু কোনো সমস্যা ছিল না। কিন্তু আমার যখন 1 মাসের একটা পরে ওয়ার্কশপ করতাম, ওটা ছিল 1 আচ্ছা মাসের। তো প্রত্যেক শুক্র শনিবার ঢাকায় যাব। তো ওই যে মানে বেসিক্যালি আম্মু যে বললো যে মাইনাস থেকে ঢুকতে লেগেছে, ওইটা বেসিক্যালি হ্যাঁ একটা হ্যাঁ শো ছিল, যেটা আর কি যেদিন আমাদেরকে সার্টিফিকেট দিবে তো আর কি, এরকম ছিল একটা। তো ওইটাতে আমি যাওয়ার খুব শখ ছিল, বিকজ মানে এতদিন কাজ শিখার পর দিস দ্য ফাইনাল ডে, যেদিন আর কি আমরা সবাই একসাথে বসে গল্প করতে পারবো, সার্টিফিকেট পাবো এন্ড অল। তো ওইটাতে হ্যাঁ আমার আম্মু দিতে পারে বিকজ কেন এটাতে যায় আর কি। আর টু বি অনেস্ট আম্মুর সাইডে দেখলো ঠিকই আছে, কারণ মানে যাওয়া আসার ব্যবস্থা সব আমার আব্বু আম্মুই করতো। তো আমার আম্মুর পক্ষে মোটেও পসিবল ছিল না আমি মানে দুধদাম ঢাকা থেকে মাইমেসিং নিয়ে যাওয়া, মাইমেসিং যেটা হয়নি। তো আমি চলে গেছিলাম আর কি। আমি মাইমেসিং বেড়ায় হাঁটা ধরছি। তো আমার আম্মু আবার কি করছে, তো আব্বু আম্মুর ব্যাপারটা কি যে মানে যতদিন না দেখছে যে আমার ক্যারিয়ারটা একটু সেটেল হয়েছে এই লাইনে, ততদিন হুম, পর্যন্ত আর কি আমার আব্বু আম্মু সন্দেহটা প্রকাশ করে গেছে। কিন্তু কোনোদিন যে সেটা হয়নি। যেমন আমার আম্মু প্রত্যেকদিন হয়তো বা এই মানে কমিক্স এর জিনিসপাতি লুকায় রাখতো বা আর্টের জিনিসপাতি লুকায় রাখতো, কিন্তু দিন শেষে যখন আমি আবার কমিক্স এর ওয়ার্কশপটা করার জন্য আমার 10,000 টাকা লাগবে, যেটা আমি হয়তো দিতে পারবো না student দের, ওটা আমার আম্মু ঠিকই দিছে। এরপর হচ্ছে গিয়ে আমার আব্বু হয়তো বা মানে কমিক্স কি কার্টুন কি জানেও না, কিন্তু যেদিন আমি প্রথম আলোর ডাক পাইছি সেদিন হয়তো বা প্রথম আলো অফিসে আমার আব্বুই আমাকে নিয়ে গেছে। তো হ্যাঁ দুটোই ছিল। এই যে আবার দুইটাই ছিল, কিন্তু মানে ওই তো আমার আমি নিজে ঠিক থাকলে আর কি সবাই ঠিক থাকতো, আমি ঠিক না থাকলে সবাই মানে যখন দেখা গেছে যে তুমি আসলে এই তোমার এই যে আগ্রহের জায়গাটা, এই আগ্রহের জায়গাটা মানে প্যাশন যখন হচ্ছে কি তোমার প্রফেশনের জায়গায় চলে আসলো আস্তে আস্তে, তখন হচ্ছে মানুষ বা পরিবারের সাপোর্টটা দিতে শুরু করলো আর কি। তো এগুলো বেশ, তুমি খুব লাকি বলতে পারো যে তুমি যেটা তোমার প্যাশন সেটাকেই তুমি প্রফেশন হিসেবে আস্তে আস্তে নিতে পারছো। এদিকে একটা খুব ভালো একটা পজিটিভ সাইন। তো এরকম করে আস্তে আস্তে কন্টেন্ট যখন বানানো শুরু করলা, কন্টেন্ট বানানোর ক্ষেত্রে তোমার মাথায় কি কাজ করলো যে মানে আদতে তোমার কন্টেন্ট গুলো কি হবে? যেমন তুমি অন্তিক মাহমুদ এই ক্যারেক্টারটাকে অনেক এস্টাবলিশ করছো আস্তে আস্তে। এইটার কারণটা কি? কেন অন্তিক মাহমুদ নিজেই একটা ক্যারেক্টার? আচ্ছা। তো এখানে বিরাট দুঃখের কাহিনী, হ্যাপিনেস এর কাহিনী, ফেলিওর কাহিনী সব একসাথে আছে। তো আমি একটু আরে বাহ! উল্টা পাল্টা হয়ে গেলে মাফ করে দিন, জাস্ট আমি একটু বলি। সেটা হচ্ছে গিয়ে আমি মানে মার্ভেল ডিসি কমিক্স এর যে মুভিগুলো যখন আসা শুরু করছে, তখন থেকে আমি ভিএফএক্স সিজিআই এর একটা বিরাট বড় ফ্যান ছিলাম। যে ভিএফএক্স কেমনে কাজ করে, সিজিআই কেমনে কাজ করে, তো এটা আমার খুব ভালো লাগতো। সো তখন থেকে আমি 3D অ্যানিমেশনের ব্যাপারটাতে একটু ইন্টারেস্ট জাগে। সো আমি চাচ্ছিলাম যে 3D অ্যানিমেশন নিয়ে কোথাও কোনো ওয়ার্কশপ হচ্ছে কিনা। সো 3D অ্যানিমেশনের যখন ওয়ার্কশপটা একটা খুঁজে পাই, তো সেই কারণে ওয়ার্কশপটাতে জয়েন করি। এন্ড ওয়ার্কশপটা করার পয়েন্টে একটা পয়েন্টে আমি বুঝে যাই যে 3D আমাকে দিয়ে হবে না, মানে একদমই হবে না। তখন আমি কি করবো আমি বুঝতে পারতেছিলাম না। সো তখন আমি যেটা করি সেটা হচ্ছে কি, আমি যেটা বললাম যে কমিক্স আমার আগে থেকেই ছিল। তো আই ফেল্ট হ্যাঁ লাইক যে হাউ অ্যাবাউট এটা দিয়ে কিছু করা যায় কিনা। তো আমার তখন সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট ছিল, সেটা হচ্ছে কি ওই যে আমি আবার চাঁদপুর থেকে ময়মনসিংহ এ ব্যাক করে আমি আবার ভার্সিটিতে ভর্তি হয়েছি, তখন আবার নতুন একটা ফ্রেন্ড সার্কেল। তো তাদেরকে নিয়ে আমি ভিডিও বানালে হয়তো আরো নতুন নতুন ফ্রেন্ড বানাতে পারবো। তো আমি করতাম কি, নতুন নতুন ফ্রেন্ড বানানোর জন্য বার্থডে ভিডিও বানাইতাম। তাদের যখন বার্থডে আসতো তাদেরকে উইশ করে আমি হয়তো কোনো একটা কন্টেন্ট বানাইতাম, যেটা খালি তাদের জন্য বা তাদের ফ্রেন্ড সার্কেলদের জন্য। সো ওইখানে আমি একদিন ট্রাই করি যে আচ্ছা 3D তো আমি পারি নাই, তো একটা ফ্রেন্ডকে 2D কার্টুন দিয়ে সামহাউ উইশ টুইশ করা যায় কিনা। সো ওইটা আমি বানাইছি। ওটা আমি ইন্সপায়ার্ড হয়েছিলাম নমিক্স কে দেখে, মানে ইউটিউবার আছে নমিক্স নামে, হ্যাঁ তাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে একটা ভিডিও বানাইছিলাম। ওইটা বানানোর পর আই ফেল্ট লাইক দিস ইজ ইজি, মানে ডুয়েবল।
কারণ নাম্বার ওয়ান আমি কার্টুন রাখতে পারি, নাম্বার টু আমার এই সফটওয়্যার নিয়ে আগেও একটু ছোটখাটো কাজ করা হচ্ছে, সো আই ক্যান ডু দ্যাট। তো করার পর দেখছি যে আমার ফ্রেন্ডরা অনেক খুশি হয়েছে, আমার ফ্রেন্ডরা অনেক ইন্টারেস্ট। সো আমি যেটা করছি সেটা হচ্ছে আমি নিজে একটা র্যান্ডম কন্টেন্ট বানাইছি। সো সেই কন্টেন্টটা অ্যাপারেন্টলি মানে আমার ফ্রেন্ড সার্কেল বাদ দিয়েও আমার ফেসবুকে যারা যারা ছিল সবাই পছন্দ করছে, সবাই দেখছে, লাইক টেক করছে। তখন আই ফেল লাইক সেটা কন্টিনিউ করা উচিত। এখন কথা হচ্ছে অন্তিক মাহমুদ ক্যারেক্টার থেকে ছোটবেলায় আমি যখন আমার যখন কমিক্স নিয়ে কি করবো কিন্তু আমি তখন করতাম মানে রেগুলার কমিক্স প্রথমটা কমিক্স প্রত্যেক তো মানে অন্তিক মাহমুদ ক্যারেক্টারটা আমি সেখানে বিল্ড আপ করতেছিলাম ইউটিউব চ্যানেল। আমার বেসিক্যালি এটার কারণ হচ্ছে গিয়ে যে আমি ছোটবেলায় যখন গল্প লিখতাম বা আমি যখন কোনো কমিক্স লিখতাম, আমি চাইতাম যে নিজের কোনো একটা স্টোরিকে আমি ওইভাবে প্রকাশ করবো, একটু ফানি ভাবে বা ফানি প্রথম কথা আমি রিলেট করতে পারবো। সেকেন্ড কথা হচ্ছে গিয়ে কোন দিকে এটা ফেস করতেছে একটু ফানি হবে। অনেক ফানি, তো এরকম ট্রাই করছিলাম। তো কমিক্সটা থেকে যখন শিফট হয়েছি তখন অন্তিক মাহমুদ ক্যারেক্টারটা আমার মাথায় বিল্ড আপ করার প্ল্যানটা বিকজ মানে একটা স্পেসিফিক ক্যারেক্টার যদি আপনি মানে একটা ভালোবাসা জন্মায় ফেলেন তো এটাতে আপনি ওই ক্যারেক্টারটাকে চিনেন, ওই ক্যারেক্টারটা আপনি জানেন, ওই ক্যারেক্টারের বাপ মা দেখতে কিরকম, ভাই বোন দেখতে কিরকম, ফ্রেন্ড দেখতে কিরকম, ফ্রেন্ডরা কিরকম, সবই যখন জানেন ওইটা শুরু করি। আর নতুন ক্যারেক্টার আনি নাই, সাহস পাই নাই। তো নতুন ক্যারেক্টার নেই। তবে এর রিসেন্টলি আমি বইমেলায় আর কি একটা নোমান নামের ক্যারেক্টার আমদানি করছি। লাইক ফেল্ট লাইক যে অভিজিৎ মাহমুদ ক্যারেক্টার উপর একটু প্রেশার বেশি, লাইক মানুষে একটা করে ভিডিও না বানাইলে মানুষ গালিগালাজ শুরু করে পাই আপনি কই। তো আই ফেল্ট লাইক যে হাওয়ার একটা কমিক্স বানাই, যে কমিক্সটা আর কি সুপার হিরো হবে, ক্যারেক্টারটা একটু মানুষ চিনবে জানবে। সো তখন যেটা হবে যে হয়তো বা নোমান কমিক্সটা যে মাসে আপলোড মানে পাবলিশ করছি সেই মাসে হয়তো ক্যারেক্টার উপর প্রেশারটা কমবে। সো এই কারণে আর কি নোমান ক্যারেক্টারটা নিয়ে আসা, বাট তারপরও মানে অন্তিক মাহমুদ ক্যারেক্টারটা এস্টাবলিশ করার পরেই আরেকটা ক্যারেক্টার নিয়ে আসছে, এর আগে নিয়ে আসছি নাই। সো এখন তোমার এই অন্তিক মাহমুদ ক্যারেক্টার নিয়ে আমাদের অনেক আগ্রহ ছিল এবং নোমানের ব্যাপারেও আমরা শুনবো আস্তে আস্তে, তোমার লেখনির পার্টে আসবে বিষয়গুলো। তো তোমার মানে বললা যে তুমি একটু একটু করে কাজ করা শুরু করলা, তো এই কাজ করা শুরুর গল্পটা একটু যদি বলতে আমাদেরকে, মানে কিভাবে কাজ পেলে, প্রথম কাজটা কিভাবে আসলো, কি কাজটা করলা, এর পরবর্তীতে কিভাবে এগোলে, এই সব গল্প যদি একটু শেয়ার করতাম। আচ্ছা, তো যেটা বললাম যে প্রথমে হচ্ছে গিয়ে ওই ফ্রেন্ডদেরকে ইমপ্রেস করার জন্য, নতুন ফ্রেন্ডদেরকে বানানোর জন্য আর কি এই কমিক্স করা শুরু। তো কমিক্সটা করতে করতে একটা পয়েন্টে আমি যেটা ভাবলাম সেটা হচ্ছে মানে আমার মানে পত্রিকায় কমিক্স ছাপানোর ইচ্ছা খুব শুরু থেকে ছিল, মানে একদম মানে ফ্রেন্ডদেরকে নিয়ে যখন কমিক্স বানাই না তখন থেকে আমার ইচ্ছা ছিল যে প্রথম আলো, মানে যুগান্তর এসব জায়গায় হয়তো আমার কমিক্স ছাপা হবে। তো আমি যেটা করতাম তাদেরকে ফোন দিতাম, কিন্তু ফোন দিয়ে আর কি তাদের রিয়াকশনটা খুব বাজে ছিল। কারণ হচ্ছে গিয়ে মানে আপনার অবভিয়াসলি আপনার হেল্পলাইনে যারা ফোন ধরে তারা তো আর কমিকের মানে কমিক্স টমিক্স বুঝে না, তারা তো খালি পত্রিকাটা বুঝে। তো আমি যখন বলতাম আমি কমিক্স আঁকতে চাই, কার্টুন আঁকতে চাই, তারা একটু কারা এটা, কি এটা, কিভাবে এটা, তো এইসব কোয়েশ্চেন করতো। সো আমি খুব ডিপ্রেশনে পড়ে গেছিলাম। সো আমি জানি না আপনি কি নেসক্যাফের একটা অ্যাড দেখছেন যে সে আর কি কোথাও কার্টুন আঁকতে পারে না, একদিন সে নিজে নিজে আঁকা শুরু করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজে নিজে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দরজা আঁকে, এরকম এরকম ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় আঁকে। তো ওই একটা দেখে আমি খুবই মোটিভেটেড হই যে আই এম লাইক আমারও শুরু করতে।
বেসিক্যালি ওই অ্যাডটা দেখার পরে সত্যি বলতে আমার মধ্যে একটা বিরাট একটা ইন্সপিরেশন আসে যে মানে ওয়াই আমি মানুষের পিছে বসে থাকবো যখন আমি একাই করতে পারি জিনিসটা। সো আমি যেটা করছি সেটা হচ্ছে গিয়ে আমি ফেসবুকে ওয়েব কমিক্স দেওয়ার শুরু করি। ওয়েব কমিক্সটা খুব বেসিক ছিল, আমি লাইক কমিক্স আঁকতাম, মোবাইলে ছবি তুলতাম, ছবি তুলে ফেসবুকে আপলোড করতাম। তো একটা পয়েন্টে আই ফেল্ট লাইক আমার ফ্রেন্ড সার্কেলের বাইরে কেউ একটু কমিক্সটা দেখানো উচিত। তো আমি যেটা করতাম যে মানুষ যারা রিলেট করতে পারে এরকম কমিক্স থেকে ডিফারেন্ট ডিফারেন্ট কার্টুনের গ্রুপে দিতাম। কার্টুন পিপল আছে, ঢাকা কমিক্সের গ্রুপ আছে, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপে দিতাম। তো একদিন প্রথম আলোর রসালোর সম্পাদক প্রবাবলি উনি আর কি আমার কমিক্সটা দেখে, দেখে আমাকে নক করে। তখন আমার ভর্তি পরীক্ষা, জগন্নাথের ভর্তি পরীক্ষা ছিল। সো আমি ভর্তি পরীক্ষাটা দিয়ে আমি প্রথম আলোর অফিসে যাই, আমার আব্বু নিয়ে যায়। আব্বু নিয়ে যাওয়ার পরে সেইখানে আমি মানে ফাইনাল করি যে অন্তিক তুমি এখানে কমিক্স আঁকবা, আই ফিল লাইক আরে নাইস। তো আমি লাকিলি আমার তখন হচ্ছে গিয়ে জগন্নাথেও সরি প্রথম আলোতেও হয়ে যায়, সেকেন্ড হচ্ছে গিয়ে কয়েকদিন পর ভিউপিতেও হয়ে যায়। ভিউপিতে যখন হয়ে যায় তখন আমি আমার ফ্রেন্ডদেরকে দেখানো শুরু করি যে ব্রো দেখো রসালোতে আমার কমিক্স ছাপা হয়, আই এম সো কুল। তারা অনেক কুল। কিন্তু সত্যি বলতে মানে প্রথম কথা রসালোর কমিক্স ছাপা 1 সপ্তাহ পর, সেকেন্ড কথা হচ্ছে গিয়ে কমিক্স যদি সামহাও ফানি না হয় অথবা যদি মানে পছন্দ না হয়, তখন যেটা সমস্যা তো সেটা হচ্ছে কি সম্পাদক বা যাই হোক যেই দায়িত্বে আছে সে আর কি আমাকে না জানাই ওটা ছাপাইতো না। সো আমি যেটা মনে করতাম যে আচ্ছা ঠিক আছে ছাপা হবে, কিন্তু পরের উইকে দেখতাম ছাপা হয়নি। দেখতাম যে মানে আমি তো সেই এক্সাইটমেন্ট নিয়ে পত্রিকা দেখতাম যে আছে কিনা, এসে দেখি নাই। সত্যি কথা আমার পুরো বুকে লাগতো, থাক করে লাগতো। সবাই যে অন্তিক দৌড়ে দৌড়ে আসতেছে, তার মানে আজকে পত্রিকা ছাপা হয়েছে কিছু একটা, আমি বুঝতে গেলেই নাই। সো এটা অনেক ডিপ্রেসিং ছিল। সো তখন আমি মানে এই ইউটিউবটা করে একটু টের পাইছে যাচ্ছে এটাও পড়ায়। তো তখন আমি ডিসাইড করি যে আচ্ছা না আমি এখন পত্রিকার উপর বসে থাকবো না, আমি ইউটিউব স্টার্ট করবো। তো আমি পত্রিকাটা ওইখানে ওই নিজে নিজেই করো, মানে মানুষের পিছনে কেন বসে থাকবো, নিজে নিজেই করো। সেই জন্য পত্রিকাটা আমি বলে ছেড়ে দিছি, আমি ছেড়ে দিইনি, বাট ওটাকে রেখে আর কি আমি ইউটিউবে সিরিয়াস হই। ইউটিউবে যখন সিরিয়াস হই তখন মানুষ আরো বেশি দেখা শুরু করে। এন্ড তখন ইউটিউবে আমার দেখা হচ্ছে আমাদের এমন সাদিক ভাই যখন দেখে তখন 10 মিনিট স্কুলে এসে পড়ি। 10 মিনিট স্কুলে আসার পর এখন 10 মিনিট স্কুল কাজটা করার পর একটা পয়েন্ট আর কি আস্তে আস্তে মানে অনেক 10 মিনিট স্কুলে আসার পর তুমি অনেক কর্পোরেট লাইফের সাথে আমার একটা পরিচিতি হয়। তো ওইটা যখন হয়ে যায় এরপর আর কি আমি এরপর থেকে নিজে নিজেই কাজ করা শুরু করি, আস্তে আস্তে আর কি নিজেই একটা নেটওয়ার্কিং করে নিজে একটা বানায় ফেলি। এরপর থেকে আর কি ভালো লাগে মানে তারপর থেকে আমি মানে 10 মিনিট স্কুলে যাওয়ার পর থেকে যে জিনিসটা হয়েছে তোমার নেটওয়ার্কিংটা খুব চমৎকার ভাবে বিল্ড আপ হয়ে গেছে। ওটা নিয়ে এখন তুমি নিজেই আস্তে আস্তে নিজের মতো করে নেটওয়ার্কিং করে এখন মানে যেটা হচ্ছে আর কি, আমরা ফেসবুকে লাইভ শুরু করার পরে বললাম যে মানে অন্তিক মাহমুদ যে সকলের ক্রাশ, আমরা অলরেডি কমেন্ট বক্সে ঝড় দেখতে পাচ্ছি। ঝড়ের ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে যেমন কেউ বলছে অন্তিক আমার ক্রাশ, কেউ বলছে আরে অন্তিক মাই ক্রাশ, নাবিলা রাইসা বলছে, তারপরে জারিতা আল হেলাল বলছে। ছেলেদের মধ্যে দেখলাম তোমার বেশ জনপ্রিয় আছে নাজমুল শিকদার, সে বলছে অনেক অনেক ছেলেরা নট এরকম যে মানে আমার ক্লাস এরকম বলছে না, ও মাই গড ও আচ্ছা এই ধরনের কমেন্ট গুলো আসছে। বাট মানে বোঝো মানে তোমার জনপ্রিয়তার লেভেল কোথায় গিয়ে পৌঁছেছে, যে মানে সবাই তোমার ক্রাশ, মানে তোমার ক্রাশ না মানে সবাই সবার কাছে তুমি ক্রাশ। আচ্ছা এই যে মানে এই যে এত ভক্তকুল, মানে এদের জন্য কি তোমার মনে হয় না যে মানে এদের কোন একটা ক্যারেক্টার নিয়ে তুমি একটা ভিডিও করবা বা হচ্ছে গিয়ে কোনো কার্টুন ক্যারেক্টার বিল্ড আপ করবে, এরকম কি কোনো কিছু ভাবো কিনা? এটা আমি প্ল্যান করছিলাম, কিন্তু সত্যি বলতে মানে এটা আমার একার পক্ষে পসিবল না। মানে আমি আনলেস আমার বিরাট বড় টিম না থাকে, আমি মানুষকে নিয়ে তাদের গল্প নিয়ে আমার বানানোর খুব শখ ছিল। এবং এটা অলরেডি আমি একটা বানাইছি আমার কলেজ লাইফ যে অ্যানিমেশন সিরিজটা আছে সেখানে আমি আমার গল্প যেমন ঢালছি, মানুষের গল্প ঢালছি, এন্ড দুইটা মিলায় মানুষের গল্প বলতে আমার অন্য ফ্রেন্ডের গল্প ঢালছি। সো এরকম 3-4টা ফ্রেন্ডের গল্প মিলে একটা সিরিজ বানাইছিলাম। তো ওই সিরিজটার পরে আর কি অনেক মানুষই চাইছিল যে তাদের গল্প নিয়ে বানানো যায় কিনা, কিন্তু সত্যি বলতে এটা আসলে পসিবল না আমার পক্ষে। কারণ প্রথম কথা আমি আমার সাথে মাত্র দুইজন অ্যানিমেটর থাকে ম্যাক্সিমাম, ওই দুজন অ্যানিমেটর আর আমি মিলায় এত বড় মানে এত মানুষের স্টোরি বানানো আমার পক্ষে পসিবল না।
আর যেটা বললাম যে অন্তিক মাহমুদ ক্যারেক্টারটাও বিল্ড আপ করার একটা ব্যাপার আছে, প্লাস তাদের মানে তার সারাউন্ডিংটাও বিল্ড আপ করা লাগবে। ওই সারাউন্ডিংটা বিল্ড আপ করার জন্য যদি আমার টাইম দেওয়া লাগে, তো তখন আর কি মানুষের গল্প নিয়ে কাজ করা হয় না। বাট আমি একবার ট্রাই করছিলাম, ভালোই রেসপন্স পাইছি, কিন্তু পরে কেন জানি করা হয়নি। মানে আই ফেল লাইক ঠিক আছে করবো না কোনো একদিন, একদিন করে আর কি কোনোদিন করা হয়নি। বাট দেখি ফিউচারে করবো অবশ্যই। ফিউচারে করতে পারো তো। মানে নোমানের কথা বলছিলা, তোমার লেখা কমিক্স বুকের কথা। তো এই লেখনীতে তো আসার শুরুটা হচ্ছে মানে আয়মান সাদিক ভাইয়ের সাথে যে ভাল লাগে না থেকেই তো এই জার্নিটা নিয়ে যদি কিছু বলতা যে কিভাবে এটার সাথে যুক্ত হলা। তো আয়মান ভাই অলরেডি তখন একবার বই যখন বের করছিল, আমি যখন 10 মিনিটস করে জয়েন করছি কেবল, তখন আয়মান ভাইয়ের নেভার স্টপ লার্নিং তখন বই মেলায় বের হয়ে গেছে, ওইটার কভার আমি আঁকছিলাম। তো নেভার স্টপ লার্নিং এর কাভারটা যখন আঁকছিলাম, তো তখনই আর কি আয়মান ভাইয়ের সাথে বই নিয়ে কাজ করা শুরু। তো আয়মান ভাই নেক্সট ইয়ার যখন বই বের করে স্টুডেন্ট হ্যাক্স, ওইটা হচ্ছে সাবরম ভাইয়ের সাথে, তো এর সাথে আরেকটা বই বের করে ভাল লাগে না। তো ভাল লাগে না বইটাতে আয়মান ভাই আমাকে অ্যাপ্রোচ করে, এন্ড আয়মান ভাই বলে যে অন্তিক, মানে আমি একটা বই লিখতেছি, বইটা মোটেও ওই অর্থে সিরিয়াস ক্যাটাগরির কোনো বই না। তো আমি চাচ্ছিলাম যে বইটাকে আরেকটু লাইট হেডেড করা যায় কিনা, তো তুই এখানে কোনো কার্টুন বলতে পারবি কিনা। তো তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি চলেন, মানে গল্পটা এরকম হোক। মানে আমার মাথায় তখন সাডেনলি একটা আইডিয়া এসে পড়ছে যে হাওয়ার একটা কাজ করি, যে গল্পটা এরকম হবে যে অন্তিক মাহমুদ একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা আর কি মানে খুবই ঢিলা, কোনো কাজ ঠিক মতো করে না। তো আয়মান ভাই বলে যে আচ্ছা ঠিক আছে, মানে তুই যেরকম সেরকম। আমি বলছি আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওইরকমই। যাই হোক, মানে বলে যে আসল অন্তিক মাহমুদ, হ্যাঁ। তো সে আর কি ডিফারেন্ট ডিফারেন্ট অজুহাত দিবে, তো আপনি আর কি সেই অজুহাতের এগেইনস্টে কোনো মানে কিভাবে বুঝাই যে ওই অজুহাতের এগেইনস্টে কোনো একটা লজিক দিবেন যে হ্যাঁ ওই অজুহাতটা কিভাবে সরানো যায়। কয়েকটা প্রমোশনাল ভিডিও মনে হয় এটার জন্য বানানো হয়েছিল না এরকম? এরকম, হ্যাঁ এটা 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 পরে বলতেছি, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। তো আমি আর আয়মান ভাই দুজনই ইউটিউবার, সো আমরা মানে মোটামুটি আমাদের একটা আইডিয়া আছে যে কি করলে মানুষ ভিডিও দেখবে বেশি, বাট আমাদের কিন্তু কোনো আইডিয়া নেই যে কি করলে মানুষ বই কিনবে বেশি, রাইট? তো তখন আমি যেটা প্ল্যান করছি সেটা হচ্ছে কি, আমি বলছি যে আয়মান ভাই একটা কাজ করি চলেন, আমরা আপনার তো অনেকগুলো কন্টেন্ট আছে, তার মধ্যে একটা কন্টেন্টের নাম আমার খুব ভালো লাগছে, সেটা হচ্ছে গিয়ে ভালো লাগে না। কারণ কি, যখন দ্য মোমেন্ট মানুষ দেখবে যে আয়মান সাদিকের একটা বই, আয়মান সাদিক বলতে ভালো লাগে না, তো এটা তো মানুষ কিনবে, রাইট? আমি বলছি হ্যাঁ তাই তো। তো আয়মান ভাই এটা একটা নাম দিয়েছে ভালো লাগে না, তো সেখান থেকে ভালো লাগে না শুরু হয়েছে। তো ওইখানে আমি একটা প্রমোশনাল ভিডিও বানিয়েছিলাম, সেটা হচ্ছে গিয়ে মানে তখন ফ্রিকি ফ্রাইডে নামের একটা গান অনেক হিট হয়েছিল। সেই গানটা ছিল হচ্ছে গিয়ে প্রবাবলি লিলিকি আর ক্রিস, নামটা এক্স্যাক্টলি ভুলে গেছি আমি, বাট মানে ওদের গানটা অনেক ফেমাস ছিল। তো ওই গানটা দেখে আমি বলছি যে আয়মান ভাই চল একটা প্রমোশনাল ভিডিও বানাই, যে ভিডিওতে দেখা যাবে হচ্ছে আয়মান সাদিক অন্তিক মাহমুদের লাইফে আসছে, অন্তিক মাহমুদের যেসব ফাঁকিবাজি লাইফ, লাইফে কিছু করা লাগে না, আরামে আছে, এরকম একটা লাইফ। আর অন্তিক আসবে হচ্ছে গিয়ে আয়মান সাদিকের লাইফে, হচ্ছে ফেমাস লাইফ, সবকিছু পেয়ে গেছে, তার লাইফে কোনো অভাব নেই, এরকম দুইটা এক্সচেঞ্জ করে এরকম ভিডিও করবো। তো আমি বুঝি না আমি রাজি হবে, আমি রাজি হয়েছি। আমি বলছি এটা দেখো একটু প্যারা খেয়ে গেছে, আমি রাজি হয়ে গেলাম। তো আয়মান ভাই ভিডিও দেওয়া শুরু করেছে, আমি আয়মান ভাইকে একটু একটু ধাক্কা দেওয়া শুরু করছি, আয়মান ভাই এখন আপনার জামা থেকে মুখ বের করে নাচতে হবে, মানে উইয়ার্ড এক্সপ্রেশন দিতে হবে। উনি রাজি হয়ে গেছে। এটার পরে আপনার এখন পুরো স্টুডিওতে নাচানাচি করা লাগবে, উনি রাজি হয়ে গেছে। আমি বলছি আমি এখান থেকে একটু দৌড়াইতে হবে, উনি রাজি হয়ে গেছে। তো যাই হোক, এই ভিডিওটা পরে পাবলিশ করলাম, ভিডিওটা ভালোই মানুষ দেখছে। এবার আর কি বইয়ের লাইন আসা, এরপরে মানে ওই বইটা তো যে বছর পাবলিশ করছি, সেই বছর ওই যে কার্টুন যেহেতু ছিল, তো সবাই আর কার্টুনের খোঁজ খবর নিচ্ছে যে এই কার্টুনটা কে আছে, এই কার্টুনটা কিভাবে আঁকা হয়েছে, মানে ওই কার্টুনের বইটা কোথায়, এরকম কোয়েশ্চেন আসতেছিল। তো ওইটা আবার খেয়াল করতে হচ্ছে গিয়ে আমার আরেক পাবলিশ, তো সে আর কি নোটিস করছে অন্তিকের সম্পর্কে এত কথা বলতেছে, অন্তিকটা কি। তো আয়মান ভাই আমাকে ডাকছে, আপুর সাথে দেখা হইলো, তারপর লিপির আপুর সাথে, সরি অধ্যয়নের আপুর সাথে, অধ্যয়নের আপুর সাথে দেখা হওয়ার পরে আপু বললো তোমার এই বছর বই লেখা লাগবে, নেক্সট বছর লেখা লাগবে। তো আমার মাথায় একটা গল্প অনেক আগে থেকে ছিল, সেটা আমার একটা শর্ট ফিল্ম বানানোর ইচ্ছা ছিল। সো শর্ট ফিল্মটা বানানো হয়নি বিকজ অন্তিক মাহমুদ আইসা, তো সেই কারণে আর কি শর্ট ফিল্মটা বানানো হয়নি। তো ওইটাকে আমি একটা গল্পে পরিণত করি, একটু ক্যারেক্টার ঢুকাই, আর একটু ম্যাচিউর করে গল্পটা।
তারপরে সেটা যখন দিতে যাই তখন আমার খেয়াল হয় যে ওই বছর আমি বই বের করবো, আয়মান ভাই বের করবে, সালমান ভাই বের করবে, সোলাইমান সুখন ভাই বের করবে, সালমান মুক্তাদির ভাই বের করবে, জাফর ইকবাল স্যার তো আছেই, ওইখানে তো আমি হ্যাঁ। হাতই দেবো না। কথা হচ্ছে কি, এত মানুষের মধ্যে আমার বই কি স্পেশালিটি থাকবে যেটা মানুষ মানে দেখে একটু ইন্টারেস্টেড ফিল করবে। তো হুম। তখন আমি ওই বইয়ে আর কি ওই যে অপশনের ব্যাপারটা ঢুকি, যে অপশন যেটা সিলেক্ট করবে মানুষ সেই অনুসারে গল্পটা আগাবে। সো আপনার ক্ষেত্রে যে বইয়ের এন্ডিংটা থাকবে সেই ক্ষেত্রে আমার এন্ডিংটা নাও থাকতে পারে। তো এরকম আর কি ডিফারেন্ট একটা বই করার ট্রাই করি। তো এটা মানুষ অনেক পছন্দ করে। সো এই কারণে আর কি গতবার মানে চল বইটা অনেক মানুষ পছন্দ করছে, মানুষ অনেক গ্রহণ করছে। আর নোমানটা ছিল ওই যে ক্যারেক্টার বিল্ড আপ করা লাগবে নতুন একটা। তো আমি ভাল লাগে না যে পাবলিকেশন থেকে বের হয়েছিল আদর্শ। তো এই আদর্শ থেকে আর কি নোমান কমিক্সটা বের করি। তারা কোনোদিন কমিক্স বের করার নাই, ফার্স্ট টাইম তারা বের করছে, দে ডিড এ হিউজ গ্রেট জব। সো তাদের এখান থেকে কমিক্স করি। সো ইয়েস, এভাবে কি দুইটা বই আর কি এই বছর। মানে তোমার বইয়ের মধ্যে ওই যে চলের কথাটা যেটা বললাম, মানে এন্ডিংটাও এক একজনের যেভাবে সে ক্যারেক্টার বিল্ড আপ করবে তার কাছে এন্ডিংটা এসে এক রকম ভাবে দাঁড়াবে যায়, মানে এই যে ডিফারেন্ট জনারের এক ধরনের লেখনী আসা। তো মানে এটার কি কোনো মানে ইন্সপিরেশন আছে তোমার, যে মানে কোনো পড়ে তুমি আমি উদ্বুদ্ধ হয়েছে এরকম কিছু? ছোটবেলাতে আমি প্রচুর কম্পিউটার গেম খেলছি। তো আমি যখন প্রচুর কম্পিউটার গেম খেলছি বলতে মানে আমি যখন আমার গেমিং ল্যাপটপটা পাইছি, যেটা আমার এখনো আছে, আমার 3 বছর ধরে আমি গেমিং ল্যাপটপ চালাচ্ছি। মানে আমার লাইফে কোনোদিন গেম নিয়ে আর ভালো লাগে না যে গেমের স্পেক এখানে মানাবে কিনা বা গেমটা হ্যাং হবে কিনা, এটা নিয়ে কোনোদিন ভালো লাগে না। আমি একটা পর একটা গেম নামাইছি আর খেলছি। তো এর মধ্যে আমার টেলের কিছু গেম আছে, তারপর হচ্ছে গিয়ে লাইফ ইজ স্ট্রেঞ্জ, এরকম বহু গেম আছে। সেই গেমগুলোতে মানে যেটা হইতো যে ওরকম যে আপনি অপশন সিলেক্ট করবেন, আর অপশন সিলেক্ট করে আপনার গেমটা আগাইতে থাকবে। কথা হচ্ছে গিয়ে ভাই, প্রোগ্রামিং এক জিনিস, বই লেখা আরেক জিনিস। ওখানে বড় প্লাস পয়েন্ট ছিল হচ্ছে গিয়ে তারা প্রোগ্রামিং করেই হয়তো পুরো জিনিসটা ঘুরায় ফেলতে পারতো, তাতে কোনো সমস্যা ছিল না, মানুষ দেখতো না যে আমি ওইটা সিলেক্ট করলে কি হবে। কিন্তু আমার যেটা মাইনাস পয়েন্ট ছিল সেটা হচ্ছে গিয়ে আমি যেটাই দিই না কেন মানুষ একটা এন্ড অফ দ্য ডে একটু খাটাইলেই কিন্তু দেখে ফেলবে যে হ্যাঁ। আচ্ছা কি হয়েছে। মানে এখন আমি যদি করে চিট করতে যাই সেটা আমি ইজিলি ধরা খাবো। তো আমি যেটা করছি সেটা হচ্ছে কি, আচ্ছা একটা কাজ করি, এন্ডিং আমি ডিফারেন্ট ডিফারেন্ট রাখবো, মাঝখানে আমি যেটা করবো সেটা হচ্ছে ডিফারেন্ট অপশন সিলেক্ট করার কারণে তারা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস জানতে পারবে, যেটা হয়তো বা একটা অপশন সিলেক্ট করলে আরেকটা থেকে জানতে পারতো না। তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট অপশন সিলেক্ট করার কারণে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস জানতে পারবে, এবং সেটার পরে ফাইনালি 3টা এন্ডিং আসবে, যে 3টা এন্ডিং এর যে কোনো একটাতে মানুষ পৌঁছাবেই ঘুরায় ফিরে। তো এইটা আর কি আমার এবারের প্ল্যান ছিল, বাট নেক্সট টাইম আমি প্ল্যান করব যে বইটা আরেকটু মোটা করার। এন্ড এবার আর কি আমি মানে যেমন ঘুরাই ফিরে যাই হোক আমার মানে আমার কন্ট্রোলেই ছিল গল্পটা, মানে যতই মানুষ অপশন সিলেক্ট করবো না আমার কন্ট্রোলেই থাকবে। বাট নেক্সট টাইম হয়তো আমি একটু ট্রাই করব যে মানে হাউ অ্যাবাউট হয়তো বা কোনো অপশন সিলেক্ট করার কারণে কোনো একটা ক্যারেক্টারই মরে গেল। সো এরকমও হইতে পারে আর কি, মানে এটা আমি শিওর হই নাই, বাট ট্রাই করবো দেখি এটা করা যায় কিনা। মানে তো তুমি তো বলতে গেলে একটা নতুন ধরনের একটা জেনার সৃষ্টি করছো লেখনির ক্ষেত্রে, যে মানে এইভাবে একটা জেনার তৈরি হবে যে মানে গল্পের মতো করে আগাবে, অডিয়েন্স মানে যারা রিডার তাদের হচ্ছে এন্ডিং পয়েন্টে পৌঁছাইতে হবে তাদের মতো করে, মানে ওই যে অসাধারণ যেটা বললাম বিষয়টা। যে আমার তখন অনেক কম্পিটিশন ছিল, তো সো হ্যাঁ। কম্পিটিশন বলতে মানে সুস্থ স্বাভাবিক কম্পিটিশনই ছিল। সো ওইটার কারণে আর কি আমার ওই ঘুরাই ফেরাই যেভাবেই হোক আমার বইটাকে একটু এক্সেপশনাল করাই লাগতো, এটা আমার মানে করতে আমি বাধ্য। তখন আমি এই ব্যাপারটা চিন্তা করি। আর এইভাবে না বই বিদেশে আই গেস বহুত বের হইছে, বাংলাদেশে আই ডোন্ট থিঙ্ক মানে আমাদের দেশে হ্যাঁ, আমাদের দেশে এরকম সম্ভবত কিছু দেখা যায়নি এখন। বিদেশেরটাও আমি সেরকম পড়িনি, কারণ বিদেশে গুজবাম্পস নামের হয়তো বা কোনো একটা বইয়ের আছে, তারা হয়তো এরকম বই বের করছিল। তো ওটাও আমার হাতে আসে নাই, আমি বুঝি নাই যে তারা কিভাবে পাইছে, তাহলে হয়তো একটা রেফারেন্স পাইতাম, বাট সে অর্থে কোনো আচ্ছা। রেফারেন্সটা পাইনি। বাট যাই হোক, একটা যেহেতু স্টার্ট করছি আমি এখন এভাবেই কন্টিনিউ করতে চাই, তাহলে অ্যাটলিস্ট মানুষ মনে রাখবে যে হ্যাঁ অন্তিকের বই হচ্ছে এরকম, অন্তিকের বইটা এরকম হ্যাঁ, পড়া উচিত। মানে তোমার মানে অডিয়েন্স বা হচ্ছে গিয়ে তোমার যারা হচ্ছে গিয়ে ভক্তকুল জন্ম হবে, মানে তোমার লেখনির ভক্ত, তারা হচ্ছে গিয়ে একটা পার্টিকুলার একটা জনারের হবে, যে তারা এই ধরনের জনারটা পছন্দ করে। That's fine. তো তোমার হচ্ছে অনেক তো কাজ দেখা হয়, মানে তুমি যেহেতু ইউটিউবার হিসাবে কাজ করছো, তো অনেকের কাজ দেখো, অনেকের কাজ সম্পর্কে আইডিয়াও নাও, তো এর মধ্যে কার কাজ ভালো লাগে তোমার? মানে বাংলাদেশের কথাই বলবো, কারণ বিশ্বে অনেক মানুষ কাজ করছে, কিন্তু বাংলাদেশের কম্পারেটিভ যদি বলতে মানে কার কাজ দেখতে ভালো লাগে? বাংলাদেশে আমি ছোটবেলায় যখন ইউটিউব দেখতাম, আমি ছোটবেলায় শো অফ ঢাকা,
তারপরে বাংলাদেশি, এদের অনেক ফ্যান ছিলাম। শো অফ ঢাকা মাঝখানে বন্ধ হয়ে যায়, আউট অফ নোওয়্যার ক্রেজি বাংলাদেশও বন্ধ হয়ে যায়। এরপরে আমি বহুত দিন পর জানতে পারি যে শো অফ ঢাকা আবার নতুন করে আসছে। তো আমার খুব খুশি হই, এবং শো অফ ঢাকার যে লোগোটা আছে সেটাও আমার আঁকা, বিকজ আই এম আচ্ছা সাচ এ আচ্ছা। হিউজ ফ্যান অফ দেম। আমি মানে ভাই বলছে যে কি অবস্থা, আমি বলছি ভাই আমি আপনার লোগো এঁকে দিব। বলছে নাইস। তো আমি তার লোগো এঁকে দিছি। আর ক্রেজি বাংলাদেশি ভাইয়ারও অনেক বড় ফ্যান ছিলাম। সো উনি সাডেনলি ইউটিউবিং বন্ধ করে দেন ফর সাম রিজন, আই ডোন্ট নো। কিন্তু পরে আর কি ওনার ফেসবুক হইতে পারি আমি নিজে অনেক লাকি মনে করি যে ইয়াস, মানে আমি দুইজন সবচেয়ে বড় ভক্তর ফেসবুক ফ্রেন্ড প্লাস ইউটিউবের বিরাট বড় কাজের ভক্ত, যাই হোক ওটা হইতে পারছি। বাট এই দুজন হচ্ছে গিয়ে আমার সবচেয়ে বড় ইন্সপিরেশন ছিল শুরুর দিকে। সালমান ভাই হচ্ছে গিয়ে আমার সত্যি বলতে কি বলছি যে সালমান মুক্তাদির ভাইয়ের কন্টেন্ট আমি দেখতাম হচ্ছে কি উনি কন্টেন্টটা কিভাবে প্রেজেন্ট করে মানুষের কাছে, যে লাইক হুম। মানুষ ঘুরায় ফিরায় যাই হোক, আপনি যত যাই বলেন সালমান মুক্তাদির ভাইয়ের কন্টেন্ট কিন্তু সবচেয়ে বেশি মানুষ দেখে। হ্যাঁ সো এটা যেভাবেই হোক। সো মানে উনি ইভেন উনি যখন বই পাবলিশ করতে গেছে ওটাও তার একটা স্পেসিফিক স্টাইল ছিল। উনি নিজের পার্সোনাল একটা বহুত পুরানো ছবি দিছে, ছবিতে প্রথম ছবিতে লিখছে যে গেস করেন আমার কি মানে নতুন কি বের হচ্ছে, তো ড্যাশ 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 কে লিখে দিছে লাস্টে। আই লাইক যে হ্যাঁ কি হ্যাঁ। হইতে পারে এন্ড দেন ফাইনালি কোন বই বের হচ্ছে। আর সো আর এই খুব যে ব্যাপারটা, সহজ ভাষায় লেখা একদম, মানে সো এই আমরা যে যেভাবে ব্যাপারটা কথা বলি ছিল, আর কি। এই ব্যাপারটার কারণে আর কি সালমান ভাই আমি ফ্যান। সালমান ভাই তো অবভিয়াসলি বিকজ বস মানুষ ওকে, আমার। এনিমেটেড করুন। আমার boss। So I'm always সালমান ভাইয়ের ফ্যান। সালমান ভাইয়ের অনেক বড় ফ্যান, কিন্তু মানে কন্টেন্টের হিসাব আমি সবচেয়ে বেশি ফ্যান হচ্ছে গিয়ে শো অফ ঢাকার, আর হচ্ছে গিয়ে ক্রেজি বাংলাদেশ। কিন্তু ক্রেজি বাংলাদেশ কারণ ইউটিউব বন্ধ করে দিছে, আর শো অফ ঢাকা এখন কন্টেন্ট স্টাইল চেঞ্জ হয়ে গেছে। বাট যাই হোক, আমি স্টিল ওনার দুজন সবচেয়ে বড় ফ্যান। বিদেশে বললে আমি নিগা হিগার ফ্যান, আর ডমিক্স এর ফ্যান, আচ্ছা আচ্ছা। আর জেরেড নিমসনের ফ্যান, আর অ্যাডভান্স সাউন্ডের ফ্যান। আমি শেষ করতে পারবো, সরি বাদ দেন। আচ্ছা, এই যে তুমি তো ইউটিউবে হচ্ছে গিয়ে মানে এনিমেটর হিসেবে কাজ করছো, তো তো এরকম বাংলাদেশে আর কে কে এরকম তোমার মানে জানা মতে এরকম ইউটিউবার যারা আছেন যারা এনিমেটর হিসেবে কাজ করছে এরকম? আমাদের বাংলাদেশে যত অ্যানিমেটর আছে আমরা সবাই মিলে একটা ফেসবুক গ্রুপ খুলছি, ফেসবুক গ্রুপ চ্যাট। আচ্ছা। তো আমাদের ওকে। গ্রুপটার নাম হচ্ছে গিয়ে বিলাই। আহ, বিলাই। বিলাই এটা হচ্ছে গিয়ে আমি নাম দিই নেই, আমার আরেকটা অ্যানিমেটর নাম দিচ্ছে এটা। সো এটা আচ্ছা। পুরো হচ্ছে গিয়ে বাংলাদেশ ইউটিউব লিগ অফ অ্যানিমেশন ইন্ডাস্ট্রি সামথিং কিছু একটা ছিল, এই নিয়ে হচ্ছে বিলাই ও হয়ে মাই গেছিল আর গড। কি নামটা। আমরা বাংলাদেশে আর কি ইন টোটাল 6 থেকে 7 জন ইউটিউব অ্যানিমেটর আছে যাদের হয়তো বা সাবস্ক্রাইবার 300-র উপরে। বাট মানে ওই তো মানে প্রথমে তো কেউ জানতো না যে আসলে ইউটিউবটা বাংলাদেশেও করা যায়, মানে ইউটিউবিংটা বাংলাদেশে করা যায়। আমরা সবাই সালমান ভাইকে দেখছি, জেফারাপুকে দেখছি, জেফারাপুকে দেখার পরে হয়তো বা হুম। ইউটিউবিং স্টার্ট করছি। তেমনি অ্যানিমেশনও যে ইউটিউবে করা যায় সেটাও আগে মানুষ অথবা ওই অর্থে জানতো না। বাট দ্য মোমেন্ট শুরু হয়েছে এরপর আর কি মানে অনেক মানুষ আসছে এই লাইনে। যেমন এরকম আছে যে মানে একটা ইউটিউবার দেখছি সে খালি চিটাগাং এর ভাষায়, চিটাগাং না নোয়াখালীর ভাষায় খালি অ্যানিমেশন করে, জাস্ট নোয়াখালীর ভাষায়। তারপরে হচ্ছে গিয়ে আমার সাথে যে কাজ করে মৃদুল, সে রিসেন্টলি 1000 সাবস্ক্রাইবার ক্রস করছে। তারপর হচ্ছে গিয়ে আপনি জানেন রিসেন্টলি একটা ডিপজলের একটা অ্যানিমেশন খুব ভাইরাল হলো, ডিপজল অনেক মজা নিতেছে, অনেক মজা করতেছে, মজা করে করে কথা বলতেছে, সেগুলো রিসেন্টলি ভাইরাল হয়েছে। সেরকম অ্যানিমেটর আছে, এরকম বহুত অ্যানিমেটর আস্তে আস্তে আসতেছে, বা একটু টাইম লাগবে আর কি ওই কমিউনিটিটা গ্রো করতে। হয়ে যাবে আই গেস, বেশিক্ষণ টাইম লাগবে না। মানে কমিউনিটিটা এখন হচ্ছে গিয়ে বিল্ড আপ হচ্ছে এরকম করে। তো তুমি তো অনেক ধরনের কাজ করো, তো হঠাৎ করে কেন তোমার মাথায় আসলো যে তোমার এখন জুসের রিভিউ দিতে হবে? মানে এত কিছু থাকতে কেন জুস? মানে এবং তার জুস তো জুস, মানে এত উইয়ার্ড উইয়ার্ড জুস তুমি কোথা থেকে কালেক্ট করে এগুলোর রিভিউ দেওয়া শুরু করছো? আম, আমি জুসের ফ্যান, মানে সত্যি বলতে আমার টেস্টের একটা বিরাট বড় সমস্যা আছে। সেটা হচ্ছে কি আমি আচ্ছা। ছোটবেলায় জাপানে ছিলাম তো। সো হুম। প্রথম কথা আমার ফ্লেভারের একটা ওয়ে গ্রোই হয়েছে অন্য, মানে আমার যেটা ফ্লেভার ভালো লাগে সেটা আমার বিল্ড হয়েছে অন্যভাবে। তো বাংলাদেশে যখন আসছি তখন বাংলাদেশের তো সবকিছু ভাত বেস্ট, মানে হুম। ভাতের সাথে এটা মাখাও, ভাতের সাথে ওইটা মাখাও, টেস্ট আর সবকিছু তো হলুদ দিয়ে মাখানো বা হলুদ দিয়ে বানায়, তো সবকিছু একটা স্পেসিফিক টেস্ট বাড আছে, বাট আমি তারপরে ভাবছিলাম যে অনেক আরো ভিডিওটা অন্যান্য টেস্ট আসে। বাট জুসের ক্ষেত্রে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ছিল হচ্ছে গিয়ে জুসের আপনি যে ফ্লেভার দিবেন সেই ফ্লেভারটাই পাবেন, আর কোনো ফ্লেভার পাবেন না। তো এই হুম। কারণে আমি জাপান থেকে আসার পর আমার জুস খাওয়া অনেক বেড়ে যায়, বিকজ মানে আমি দেখলেই জুস দেখলে আমার মাথা খারাপ হয়ে যেত যে
যাক আমি নতুন কিছু একটা পাইতেছি, আমি জুসটা খাবো, এই ফ্লেভারটা আমি টেস্ট করবো, আমার ভালো লাগবে, আমার 3 দিন আর খাবার নিয়ে ভাবা লাগবে না, এরকম আর কি ভাই আর কি। তো জুস নিয়ে যখন আস্তে আস্তে যখন জুস খাওয়া শুরু করি, আমি তখন ওই যে ডিফারেন্ট ডিফারেন্ট বড় বড় শপিং মলে যেতাম। শপিং মলে যে আমি ঘুরাই ফেরা এই 16 টাকার মোজো আর 20 টাকা পেপসি কিনতাম হয়তো বা, কিন্তু অনেক জুস দেখতাম। তো এই জুস গুলো দেখার পর আমার মনে হতো আমি খাবো বা আমি এটা কিনবো, কিন্তু আমাদের টাকা রাখতো না। তো ইউটিউবিং করার পর বা অ্যানিমেশন করার পর আমার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটা হয়েছে সেটা হচ্ছে কি আমি স্টুডেন্ট লাইফেও টাকাটা পাচ্ছি, এবং স্টুডেন্ট লাইফে আমার শখ এখনো মরে যায়নি। বিয়ে করলে হয়তো আমার সবগুলো মরে যেত, আমি আমার স্টুডেন্ট লাইফে টাকা কামাই করতেছি, আমার শখও আছে, আমার টাকাও আছে, আই ক্যান ডু ইট। তোমার তো তোমার কিন্তু অনেক মেয়ে ভক্ত এখানে, বিয়ে করলে সব মিটতে যাবে, এইটা ধরনের কথা বলতেছো, হ্যাঁ? আমি এখন শখ দিতে চাই, একটু পরে শখ দিতে চাই, যাই হোক। তো শপিং মলে যাওয়ার পরে আমি ডিফারেন্ট ডিফারেন্ট জুস কে শুরু করি, যেগুলো তো আমি আগে চোখে দেখতাম, জীবনে খেয়ে দেখি নাই। তো প্রথমে সেগুলো সব মিটানো শুরু করি। এটা আস্তে আস্তে আমি আরো ডিফারেন্ট ডিফারেন্ট জুস দেখি, এন্ড একটা পয়েন্টে দেখি যে আমি কোন একটা শপিং মলে গেলে একটা শপিং মলে হয়তো বা স্পেসিফিক জুস পাওয়া যায়, আরেকটা শপিং মলে টোটালি অন্য কোম্পানির জুস পাওয়া যায়। তো আমি তখন ভাবছি যে হাউ অ্যাবাউট আমরা এগুলোকে নিয়ে একটা ভিডিও বানাই। তো আমি করতাম কি, হুম। বিছানার উপর জুস ফালাই দিয়ে বলতাম যে এই হচ্ছে জুস, আজকে আমরা এটা রিভিউ করবো। ফর সাম উইয়ার্ড রিজন মানুষ এটা খুব পছন্দ করছে, ফর হ্যাঁ। সাম উইয়ার্ড রিজন। এন্ড ইভেন আমি একটা ভিডিও করছিলাম, সেই ভিডিওতে আমি দুধের মধ্যে স্পিড ঢালছিলাম। স্পিড ঢেলে আমি সেটাকে একটা জুস বানানোর ট্রাই করছি, বিকজ নিগা হিগা বিদেশি একটা ইউটিউবার, সে একটা নতুন ড্রিঙ্কস বের করছে নিনজা ফেল, সেটা হচ্ছে কি বেসিক্যালি দুধের এনার্জি ড্রিঙ্ক। আই ফেল লাইক হাউএভার আমি আমার দেশেও বানাই বা আমি আমার স্টাইলে বানাই। তো আমি দুধের মধ্যে স্পিড ঢালছি, খুবই বাজে ছিল, Okay. জীবনে আমি এটা আর খাবো না, আমি জঘন্য ছিল। ইভেন এই ভিডিও দেখে আমার যে নিগা হিগা যে জুসের কোম্পানিটা নতুন খুলছে, সেই কোম্পানি আমার ভিডিওতে কমেন্ট করছে যে এই কারণে এটা আমরা বহুত নতুন লাগছে বানাইতে, তুমি একদিনে পারবা না। তো এগুলো দেখার পরে যে যেটা বললাম যে মানুষ যখন দেখে যে পছন্দ করতেছে, তখন আমি আরো আর কি জিনিসটা বেশি বেশি করতে থাকি। তো এটা দেখার পর আই ফেল লাইক আচ্ছা ঠিক আছে, আমার রেগুলার হই। তো এরপর আর কি যত জায়গায় জুস কিনি, ইনস্টাগ্রামে আমি এরকম একটা ভিডিও বানাই আপলোড করে দিই, তাহলে একটা ইনস্টাগ্রামেরও কন্টেন্ট হয়ে যায়, আমার জুস খাওয়া হয়ে যায়, আমার জুস নিয়ে এক্সপেরিমেন্ট হয়ে যায়। সেইভাবে আর কি জুস রিভিউটা আসে। মানে এইভাবে জুস রিভিউটা আসে, মানে তাহলে এরপরে এরপরে কি তুমি জুসের কোম্পানি খুলবে, এরকম কোনো ইচ্ছা আছে নাকি আমার পরবর্তীতে? খুবই শখ আছে, আমি আপনাকে দাওয়াত দিয়ে রাখলাম। আমি ওকে। যদি অনেক সাকসেসফুল হই, সেম আমার ওকে। যদি ইনফিনিট টাকা পয়সা আছে, আমি একটা বিল্ডিং কিনবো, ওই বিল্ডিং একটা দোকান হবে, ওই দোকানে আমি সব রকমের জুস রাখবো, এবং সবাই আমি আপনাকে খাওয়াবো, এটা শিওর থাকে। আমি ও, আগে থেকে দেওয়ার মানে মানে তাহলে আমি তো হচ্ছে খুব লাকি তাই যে মানে তোমার প্রথম জুস প্রথম জিজ্ঞেস গেস্ট করছি, আমি। আপনি আমাকে প্রথম জিজ্ঞেস করছেন, আমি আপনাকে প্রথম নিয়ে আসবো এই ও, জুসের দোকানে, ইচ্ছা হলো বুঝতে। আই এম অনার্ড, আই এম অনার্ড, আই এম অনার্ড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক, তাইলে বলো তো, জুসের কথা তো তুমি বললা, আমাদের এই ব্যাপারটার দিকে আরেকটা বিষয় আসে, সেটা হচ্ছে তুমি মার্চেন্ডাইজিং হঠাৎ করে শুরু করলে, মানে এত ডাইভার্সিফিকেশন, এই হ্যাঁ হ্যাঁ এই যে just, এটার রিজন কি? এটা রিজন হচ্ছে গিয়ে টাকা পয়সা কামাই করতে এইটাও একটা পয়সা, মানে পয়সা কত ধরনের ভাবে আয় উন্নতি করা যায়, সবভাবে কি তুমি একলাই উন্নতি করবে এভাবে চিন্তা ভাবনা করছো নাকি? এটা একটা সত্যি কথা বলতে কি, এটা সবাই মানবে। সেটা হচ্ছে কি, আপনি যদি দেখেন বিদেশে বা বাংলাদেশে সাকসেসফুল তারাই যারা নিজের ব্র্যান্ডটাকে একটা আর্নিং সোর্স হিসেবে বানাইতে পারছে। মানে ভাইরাল কিন্তু অনেকই হয়েছে, ভাইরাল কিন্তু প্রচুর মানুষ হয়েছে, ইভেন রিপন ভিডিও ভাইরাল হয়েছে, কিন্তু হ্যাঁ, রিপন ভিডিওকে আমরা সাকসেসফুল বলতেছি না কেন? কারণ রিপন ভিডিওতে রিপন তার মানে ফেমটাকে তাকে কনভার্ট করতে পারেনি। সো দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম আর কি, রাইট? সো সেরকম আর কি, মানে ভাইরাল অনেকই হয়েছে, বাট সাকসেসফুল মানুষ তখনই হয় যখন তারা তাদের ফেমটাকে একটা স্পেসিফিক কাজে লাগাইতে পারে, ইদার তারা এদের টাকা কামাই করবে, অথবা দেশের জন্য কোনো কাজ করবে, অথবা সমাজের জন্য কাজ করবে, যা মন চায় করুক, করতে পারে। সো এটার একটা মিটার। সো মার্চেন্ডাইজটা আমি আনছি এই কারণে যাতে আমি যে ব্র্যান্ডটাকে আরেকটু গ্রো করতে পারি। সো আমি শুরু থেকে অনেক মার্চেন্ডাইজের প্ল্যান ছিল, আমি প্রথম পোস্টার বানাইছি, তো না, প্রথম পিন ব্যাচ বানাইছি, এরপরে পোস্টার বানাইছি, এরপর টি শার্ট আসছে, এরপর ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানির সাথে কাজ করে। যেমন এইটা কিন্তু আমার না, মানে এটা হচ্ছে ম্যাট কফির একটা টি শার্ট ছিল, সেটাকে আর কি আমি প্রমোট করতেছি। তো
যেটা বললাম যে আয়মান ভাইকে আমরা সাকসেসফুল কেন বলি, বিকজ আয়মান ভাই ইজ নট আয়মান। আয়মান ভাই হ্যাজ 10 মিনিটস স্কুল, আয়মান ভাইয়ের আছে হচ্ছে গিয়ে অনেকগুলো বই, আয়মান ভাইয়ের আছে হচ্ছে গিয়ে অনেক ফলোয়ার যেগুলো থেকে তার টি শার্ট কিনে, তারপরে ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানি থেকে অ্যাপ্রোচ করে। সাকসেসফুল উনি এটার কারণে, নট বিকজ উনি অনেকগুলো ভিউজ পায়। সো এটাই আর কি, মানে গ্রো করার জন্য মার্চেন্ডাইজটা আর কি অনেক বড় একটা ভূমিকা পালন করে। সো এই কারণে আর কি মার্চেন্ডাইজটা না। মানে আরো তোমার একটা সুবিধা হচ্ছে আয়মানের কথা যেহেতু বললো, আয়মান ভাই যেরকম তার মানে যারা হচ্ছে টার্গেট কাস্টমার, তাদেরকে আলাদা করে খুঁজতে হয় না, তার যে ফ্যান বেজ আছে তার মধ্যেই তার কাস্টমাররা ঘুরে ফেরে আর কি। তো তোমারও তো একটা ফ্যান বেজ তৈরি হয়েছে, তো এরাই হচ্ছে গিয়ে তোমার মেইন হচ্ছে গিয়ে কাস্টমার, এর কাছেই তোমার হচ্ছে গিয়ে মানে এর সাথে সাথে তোমার আয় উন্নতিটা হচ্ছে, তোমার ফলোয়ারও বাড়ছে, সবকিছুই একসাথে। ধন্যবাদ আমার ফ্যান যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্লিজ আমার মার্চেন্ডাইজ আরো বেশি করে কিনবেন প্লিজ, আমি খাইতে অসাধারণ পারবো। মার্কেটিং চলছে, মানে বলতে গেলে অন্তিক আসলে একাধারে কার্টুনিস্ট, একাধারে লেখক, একাধারে ইউটিউবার, একাধারে জুস রিভিউয়ার, মোবাইল বারবার পড়ে গেল, কিন্তু তারপরে এই ছেলেটাকে অসাধারণ মার্কেটিং ও করতে পারে, এটাও আমরা জানতে পারলাম। আচ্ছা, মানে মোবাইল কি তোমার লোড নিতে পারছেন না, কি বুঝো না এই বিষয়টা, তোমার অনেক প্রতিভা হয়ে যাচ্ছে তো বিষয়টা। আচ্ছা অন্তিক, তাইলে বলো একটু, মানে ফিউচারের কাজ কি? একটা তো বুঝলাম তুমি একটা জুস বার দিবা, সেই জুস বারে আমি প্রথম তোমার গেস্ট হিসেবে যাব, কাস্টমার গেস্ট যাই বলো, তো এছাড়া তোমার আর কি ফিউচার প্ল্যান? অবভিয়াসলি কিনবেন এটা। হ্যাঁ অবশ্যই, আই উইল সে। আচ্ছা, আমার ফিউচারে যদি প্ল্যান বলি সেটা হচ্ছে কি, আমি এটা সবাইকে বলে আসতেছি, এখানে আবার বলতেছি, সেটা হচ্ছে কি আমার স্টুডিও যেটা আছে সেটা অনেক বড়, এবং বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে কি বাংলাদেশে সেই অর্থে কার্টুন নেই। কার্টুনের চ্যানেল তো পরেই বললাম, কার্টুনটাই নেই। এন্ড একমাত্র মানে দুরন্ত টিভি আছে যেখানে হয়তো বা সামান্য কার্টুন দেখায়, তাও আবার খালি কার্টুন বেস চ্যানেল না ওইটা। আমি চাচ্ছি যে একটা স্টুডিও বানাবো অনেক বড়, হোক সেটা মার্বেল ডিজনি লেভেলের, কোনো সমস্যা নেই, হইলেই গেছে। সেখান থেকে কমিক্স আসবে, কার্টুন আসবে, কার্টুন একটা চ্যানেল আমরা কন্ট্রোল করবো, এরকম বহুত প্ল্যান আছে। কিন্তু ওই তো ঘুরে ফিরে আমার প্রথম প্ল্যান ওইটাই যে স্টুডিওটাকে অনেক বড় করা। অলরেডি আমি একটা স্টুডিও বানাইছি যেটা হচ্ছে একটা ঢাকার বাসা, কিন্তু ওটাকে আর কি বহুত বড় করতে হবে, ওই লেভেলে পৌঁছাইতে গেলে প্লাস আরো অনেক মানুষ আসবে। তো যারা যারা লাইফটা দেখতেছেন, আপনারা যদি কমিক বুক আর্টিস্ট হইতে চান বা অ্যানিমেটর হইতে চান, প্লিজ হন, মানে কারো কথা চিন্তা করেন না। আপনারা অ্যানিমেটর হলে আপনাদেরকে আমি নিতে পারবো, নিয়ে আমার এখানে কাজ করাইতে পারবো, কাজ করে আরো বহুত বহুত অ্যানিমেশন বের করতে পারবো, যেটা আমরা সবাই চাই। তাহলে যেটা হবে, ওই বাংলাদেশের মানুষের কমপ্লেনটা থাকবে না যে আমার ছেলে ডোরেমন দেখে দেখে হিন্দি শিখছে। ভাই বাংলাদেশের কার্টুনটাই তো নাই যে বাংলা শিখবে, তাই না? বাংলাদেশে ডোরেমনটাকে বাংলায় কনভার্ট করে বাংলায় ডাবিং করে তারপরে আনা হয়েছে, তাও বহুত টাইম লাগে। তো বুঝেন বাংলাদেশের কার্টুন একদম ওই অর্থে নাই। ছোটবেলায় আমরা একটা পিঁপড়ার অ্যানিমেশন দেখতাম, মানে এখন নামটা ভুলে গেছি, মন্টু মিয়ার অভিযান, মন্টু মিয়ার অভিযান নামে একটা ছিল, ওটা দেখতাম। তারপরে আমরা মিনা কার্টুন দেখতাম, মিনা কার্টুন আওয়ার মিনা কার্টুন ইজ দ্য অনলি কার্টুন যেটা বাংলাদেশিরা বানাইছে, বাট ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রিতে গেছে। তারপর হচ্ছে কি সিসিমপুর দেখতাম, যেটা বিদেশ থেকে আসছে, বিদেশ থেকে এসে বাংলাদেশে কনভার্ট হয়েছে। বাট এখন তাও নাই, কারণ কি এখন এই মার্কেটটাই গ্রো নেই, মানে তখন ইন্টারনেট ছিল না, তখন আপনি চাইলেই বেটার জিনিস দেখতে পারতেন না, আপনার একটা স্পেসিফিক জিনিসই দেখা লাগতো। দ্য মোমেন্ট ইন্টারনেট আসছে, মানুষ এখন যেই বয়সে কার্টুন দেখার কথা, মিনা কার্টুন দেখার কথা, তারা এখন লোগান পল, জেক পলদেরকে দেখে। ওয়াই? কারণ বাংলাদেশে কোনো বেটার জিনিস নাই। সো ওই বেটার জিনিসটাই বানাইতে হবে আর কি। এটার কারণেই বলতেছি, যারা যারা লাইফটা দেখতেছেন, আপনার যদি কার্টুনিস্ট হওয়ার ইচ্ছা থাকে বা অ্যানিমেটর হওয়ার ইচ্ছা থাকে বা যাই থাকুক না কেন, আপনি যদি হয়ে যান, তাহলে যেটা হবে সেটা হচ্ছে কি আপনার কারণে সোসাইটি বা দেশের মানুষজন আপনাদের দিকেই তাকায় থাকবে, ইনস্টিড অফ লুকিং এট দ্যাট লোগান পল বা জেক পল সামথিং লাইক দ্যাট। সো ইয়েস, এটাই। না মানে এটা তো একটা ঠিক কথা যে মানে বাংলাদেশে যদি তুমি আলাদা করে একটা কমিউনিটি বিল্ড আপ করতে পারো যারা হচ্ছে গিয়ে বাংলাদেশে অ্যানিমেশন নিয়ে কাজ করবে, বলতে গেলে মানে ডিপেন্ডেন্সিটা তো অন্তত কমলে পরে, মানে কন্টেন্ট গুলা রিচ হতে হয় সময় লাগলো, ডিপেন্ডেন্সিটা যদি আস্তে আস্তে শিফট হয় তাহলে পরে মানে বাংলায় কন্টেন্ট হলে পরে অন্তত বাংলার অনেক উপকারটা হবে, এটা সত্যি কথা। তো তুমি একটু আগে যেটা বলছিলে আর কি, যে তোমার একটা শর্ট ফিল্ম বানানোর ইচ্ছা ছিল, যেটা দিয়ে তোমার আস্তে আস্তে একটা ক্যারেক্টার বিল্ড আপ হলো, নোমান ক্যারেক্টারটা বিল্ড আপ হলো, এরকম শর্ট ফিল্ম বা এরকম মানে ফিল্ম বা মিডিয়া লাইনে এরকম কোনো একদম মেইন স্ট্রিম মিডিয়া এরকম কি আসার কোনো ইচ্ছা আছে কিনা? এটাতে আমি এখন একটু সন্দেহে আছি, বাট আমার প্ল্যান আছে হচ্ছে কি নেক্সট ইয়ার ডিসেম্বরের মধ্যে
আমরা নোমানের একটা অ্যানিমেশন বানাবো এবং সেটা হয়তো ওয়াও কোনো একটা টিভি চ্যানেলকে দিব। কিন্তু কথা হচ্ছে গিয়ে আদৌ লাভ আছে কিনা, কারণ বাংলাদেশে এখন কয়টা মানুষ টিভি দেখে আই ডোন্ট নো, বিকজ মানে ইউটিউব এখন অনেক অ্যাভেলেবল হয়ে গেছে, টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট এখন অনেক বেড়ে গেছে, বাট তারপরে যে ক্রেডিবিলিটি বাড়ানোর জন্য হয়তো বা একটা অ্যানিমেশন বানানো উচিত আমার। সো প্ল্যান করতেছি নেক্সট ইয়ার একটা অ্যানিমেশন বানাবো, পুরো 30 থেকে 40 মিনিটের একটা অ্যানিমেশন হবে। প্ল্যানিং অলরেডি শুরু হয়ে গেছে, আমরা ভয়েস আর্টিস্ট তাদেরকে নিব, স্ক্রিপ্ট কোনখান থেকে আসবে, স্টোরিটা কেমনে বানাবো, কিভাবে ড্রয়িং হবে, সব আমরা ডিসাইড করে ফেলছি। বাট ওই তো মানে এখন ওই শিওরিটিটা আসে নাই যে আমরা টিভিতে আদৌ ছাড়বো কিনা বা হয়তো বা কোনো বেটার কোনো ওয়ে আছে কিনা। বাট যাই হোক, নেক্সট ইয়ারের মধ্যে হয়তো বা একটা বিগার কোনো একটা প্রোডাক্ট আসতে পারে, যেটা আশা করি আপনারা সবাই পছন্দ করবেন। আচ্ছা আচ্ছা, তাহলে মানে আমরা এক ধরনের একটা হোপ পাইলাম আজকে তোমার থেকে যে নেক্সট ইয়ারে আমরা একটা বড় কোনো একটা প্রজেক্ট অন্তিক মাহমুদের কাছ থেকে দেখতে পাচ্ছি। তো অন্তিক, মানে তোমার তো এখন বলতে গেলে অনেক বেশি বড় একটা ফ্যান সার্কেল হয়ে গেছে, বিশাল ফ্রেন্ড, বিশাল ফ্যান সার্কেল, অনেক ভক্ত তোমার। তো এই ভক্তদের নিয়ে কোনো রকম স্মৃতি টিতি আছে কিনা, যে কোনো রকম প্রবলেম কখনো ফেস করছো কিনা, বা অত্যন্ত আনন্দ পেয়ে গেছো, এরকম কি কোনো ইনসিডেন্ট, এরকম কিছু আছে কিনা? কিচ্ছু নাই? সত্যি বলতে নাই, কারণ মানে আমার ফ্যান মানে আমাদের সাবস্ক্রাইবারদের সবচেয়ে বড় একটা, আচ্ছা না একটা আছে, এটা আমি একটু পরে আচ্ছা, বলছি। একটা খুব উইয়ার্ড একটা আছে, এটা আপনারা যারা আমার গ্রুপে আছেন বা যারা আমার ভিডিও গুলো দেখছেন আপনারা সবাই জানেন আমি বলতেছি। তো আমার হ্যাঁ সার্কেল, এটার জন্যই জিজ্ঞেস করছি। হ্যাঁ, সাবস্ক্রাইবার যারা আছে তারা সবাই হচ্ছে গিয়ে স্কুল থেকে শুরু করে লাইক 25 বছরের বয়সের মানুষদের মধ্যে। তো তারা আর কি ওই অর্থে প্রথম কথা লাফালাফি করতে পারে না, ওর তাদের মধ্যে ওই সেন্সটা থেকে যায় যে হ্যাঁ অন্তিক ভাইয়ের সাথে এরকম কিছু করা ঠিক হবে না, যাতে সে এমবারাস ফিল করে। তো এই জন্য আমি সবসময় বলি যে আমার সাবস্ক্রাইবার বেসদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ যে আপনারা এমন কোন এক্সপিরিয়েন্স আমাকে দেন নাই যেটার কারণে আমি অনেক খারাপ খেয়ে যাবো, কষ্ট পাবো। তো এই জন্য থ্যাংক ইউ সো মাচ। বাট একটা হয়েছিল কাহিনী, সেটা আমি বলতেছি। সেটা হচ্ছে কি, হ্যাঁ, আমি একটা সিরিজ করি আমি ইউটিউবে, হচ্ছে কলেজ ডেজ নামে, যেটা আমি কিছুক্ষণ আগে বলছি। তো কলেজ ডেজ সিরিজের নায়ক ছিল হচ্ছে গিয়ে অবভিয়াসলি, নায়িকা ছিল অন্তিক হচ্ছে মাহমুদ। গিয়ে র্যান্ডম একটা ক্যারেক্টার ছিল, নাম দিয়েছিলাম তাকে আমি ঐশী। তো আমি সিরিজটার প্রথম এপিসোডে আমি বলে দিয়েছিলাম যে ঐশী ক্যারেক্টারটা মানে ঐশীর রিয়েল লাইফে এক্সিস্টেন্স আছে, কিন্তু তার নাম আমি একটু চেঞ্জ করে রাখছি ঐশী। এটা আমি প্রথম এপিসোডে বলে দিচ্ছি যে সাপোজ তার নাম ঐশী, বলছি আমি। সো প্রথম এপিসোডটা সেই অর্থে হিট খায়নি, হ্যাঁ, সেকেন্ড এপিসোডটাও হিট খায়নি, থার্ড এপিসোডটাও হিট খায়নি। ফর সাম উইয়ার্ড রিজন ফোর্থ এপিসোডটা ইনসেন হিট খেয়েছে। কারণ কি, ওইখানে আমি একটু ইমোশনাল একটু মানে কি আছে, মানে আমার পুরো সিরিজটা মানে কাহিনীটা ছিল এরকম যে অন্তিম মাহমুদ তার লাইফে কার্ডটা কিভাবে অ্যাচিভ করছে এবং তার লাইফে যে রিলেশনশিপটা আছে সেইটা কিভাবে আর কি ভেঙে যাওয়ার পরও সে মুভ অন করছে। তো এটা ছিল স্টোরিটা ছিল। সো ফোর্থ এপিসোডে যে রিলেশন ভেঙে গেছে, মেয়ে চলে গেছে, এই কাহিনীটা যে আসছে মানুষ এটা খুব পছন্দ করছে, সেটা তো আমরা 300K বা 400K এর মতো ভিউজ আসছে। তো মানুষ এটা খুব পছন্দ করছে। সমস্যা হয়েছে তখন যখন মানুষ ঐশীর আমার মেয়েটাকে খোঁজা শুরু করছে। আমার তখন একটা ফেসবুক গ্রুপ ছিল, এখনো আছে এটা, তখন নাম ছিল হচ্ছে কি অন্তিক মাহমুদ কমিউনিটি, এখন এটার নাম হয়ে গেছে ফ্যামটি। তো হ্যাঁ, ওই ফ্যামটিকে সাডেনলি একটা ছেলে স্ক্রিনশট পাঠিয়েছে যে এইটাই সেই ঐশী কিনা বলে, একটা র্যান্ডম ঐশীর স্ক্রিনশট পাঠিয়েছে। oh my God. তো ডিফারেন্ট ডিফারেন্ট ছেলে মেয়ে বলছে যে না 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 এটা ঐশী না, এটা ঐশী না। তো সে বলছে, না এটা দেখতে তোর মতো, না এটা না। সো এটা কোনটা কোনটা আসল ঐশী, যেটা অন্তিক ভাইয়ের ফেসবুক ফ্রেন্ড লিস্টে থাকবে সেই ঐশী বলে মানে কয়েকটা মানুষজন লেজিট আমার ফ্রেন্ড সার্কেলে যত ঐশী আছে সবাইকে Oh my নোট God. করতে স্ক্রিনশট তুলছে, ফেসবুকে পোস্ট করছে যে এটাই Oh. ঐশী, এটাই ঐশী। কিছু কিছু ঐশী আমার কিচ্ছু বলে নেই, কারণ আমি তাকে হয়তো ঠিক মতো চিনিও না। যেসব ঐশীকে আমি চিনি, যেমন আমার চাস্তো বোনের নাম ঐশী, তারপর আল্লাহ। একজনের নাম হচ্ছে গিয়ে আমাদের ক্যাম্পাসে একজন থাকে তার নাম ঐশী। আল্লাহ। ডিফারেন্ট মানুষজন আমাকে ফেসবুকে নক দিয়ে বলে তোর সাথে আমার কাহিনী কবে হয়েছে। আমি লাইক বড়কাই গেছি কি, ফেসবুক গ্রুপে দেখি সিরিয়ালি এতগুলা মানুষের পোস্ট, সবাই ঐশীকে খুঁজতেছে। তো
তখন আর কি আমি বাধ্য হয়ে আর কি আমি কোনোদিন মানে সিরিয়াস পোস্ট করি না আমি আমার গ্রুপে বা চ্যাটে, যাই হোক বাধ্য হয়ে আমি ওদিন আর কি বলছি যে আমি এক্সট্রিমলি সরি গাইস, বাট আপনারা এমন যা করতেছেন সেটা বেশি হয়ে যাচ্ছে, আপনারা মানে পার্সোনাল লাইফকে নিয়ে একটু ঘাটাঘাটি করে না। আমি কিন্তু বলছি যে স্টোরিটাতে টার্গেট অন্য ছিল, সো আপনারা ওইখানেই থাকেন, মানে আপনারা ডিপলি খুঁজে না যে ঐশীকে, বিকজ আমি যদি বলার থাকতো যে ঐশী কে তাহলে আমি বলতাম, আমি বলি বিকজ পার্সোনাল সেফটি এন্ড স্টাফ লাইক দ্যাট। তো লাকিলি সবাই বুঝছে, এন্ড এটাও আমি বলি যে এটা একটা রহমতের মতো যে মানুষ বুঝছে, বুঝে আর কি তারা একদম মানে স্পেশালি যারা খুব বাড়াবাড়ি করতেছিল তারাও সরি বলছে, সরি বলে তারা বলছে যে হ্যাঁ এটা আসলে করা ঠিক হয় না, আমি বুঝতে পারছি, আমি এটা তোমার করতেছি। তো এভাবেই আর কি আমার একটা বিরাট বড় মানে কি বলবো যে খ্যাতির বিড়ম্বনা আছে আমার, থেকে আমি মুক্তি পেয়েছি। আর যাই হোক খুবই পসিবল হয়েছে বিকজ আমার সাবস্ক্রাইবার বেসটা আর কি অনেক ম্যাচিউরড বলবো, তারা বুঝে জিনিসটা, এটা ঠিক। এটার কারণে আর কি একটা বড় প্লাস পয়েন্ট ছিল আমার জন্য। এই হচ্ছে মানে এটা তো ঠিকই, পার্সোনাল লাইফ মানুষের তো এটা আলাদা থাকবে, আর তুমি একটা ক্যারেক্টার বিল্ড আপ করতে সেখানে তুমি যে কোনো রকম ক্যারেক্টার আনতে পারো। অন্তিম মাহমুদ যেহেতু নিজেই একটা ক্যারেক্টার, সেটা সে র্যান্ডম যে কোনো একটা ক্যারেক্টার ঠিক করতে পারে, এটাকে পার্সোনাল লাইফে নিয়ে আসাটা এটা আসলে ভক্তদের একটু বেশি বাড়াবাড়ি হয়েছে, এটা ঠিক। তো থেকে আমরা একদম শেষ মুহূর্তে চলে আসছি অনুষ্ঠানের, বলতে গেলে ঘন্টাখানেকের মতো হয়ে গেল আমাদের আজকের এই টক শোর আলোচনা, অনেক সময় চলে গেল। তো এখন শেষ দিকে এসে একটা বিষয়, মানে শিরোনামেই যেহেতু আমাদের বলা ছিল যে করোনায় অন্তিক নামা, মানে করোনা নিয়ে আসলে অন্তিকের ভাবনা চিন্তা কিরকম, যেরকমটি আমরা দেখেছিলাম ডেঙ্গুর সময়কার তুমি একটি মানে এরকম একটি কার্টুন তৈরি করেছিলে যে ডেঙ্গু সচেতনতা নিয়ে এরকম একটি ব্যাপার করেছিলে। তো এই করোনার পরিস্থিতিতে তোমার আসলে কি ধরনের কাজ করার চিন্তা ভাবনা, যেহেতু অনেক সীমাবদ্ধতা আছে, বলছো যে তুমি এখন ময়মনসিংহে আছো, কিন্তু তারপরও কি কাজ করতে চাচ্ছ বা কি করছো এখন? আচ্ছা, মানে ভাগ্যিস অলরেডি কিছু একটা করতেছিলাম, আমার হলে এটা অ্যান্সার দিতে পারতাম না, বাট যাই হোক যেটা বললাম যে ময়মনসিংহ আসার কারণে আমি অ্যানিমেশনটা শেয়ার করতে পারতেছি না, তারপরও আমি মানে এখনো কনফার্ম বলতে পারতেছি না, বাট হয়তো বা কয়েকটা মানে কর্পোরেট কোম্পানির সাথে কাজ করবো এটা নিয়ে, বাট শিওর না, এখনো শিওর হয় নাই। বাট আমি যেটা একটা এনশিওর মানে করতেছি সেটা হচ্ছে গিয়ে আমি ডেঙ্গুটা ছিল কিন্তু একদম টোটালি ফান, মানে ডেঙ্গু নিয়ে মজা করছি, ডেঙ্গু নিয়ে ভিডিও বানাইছি, দ্যাটস সামথিং লাইক দ্যাট। বাট করোনা জিনিসটা ডেঙ্গুর মতো না, করোনা জিনিসটা অনেক সিরিয়াস, তো আমি এটা ফান করার সাহসটাও আমার সেই অর্থে নাই রাইট নাও। তো যেটা করার প্ল্যান করতেছি সেটা হচ্ছে গিয়ে আমি আগামীকালকে, আগামীকালকে রাত 8:30 আমি একটা লাইভে যাব। সেই লাইভে আর কি আমি পাশে আছি ইনিশিয়েটিভের জন্য 10,000 টাকা তুলব। সো বাংলাদেশে সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট হচ্ছে গিয়ে বাংলাদেশে এখনো ওই ট্রেন্ডটা আসে নাই যে মানুষ ইউটিউবারকে টাকা দিবে, ইউটিউবার সেটা একটা চ্যারিটি কে দিবে, এই ট্রেন্ডটা এখনো আসে নাই। বাট কেন আসে নাই আই ডোন্ট নো, সো আই ফেল্ট লাইক যেটা একটা ট্রাই করা উচিত। সো অলরেডি আমি ওই ইনিশিয়েটিভ মানে ওই অর্গানাইজেশনকে টাকা দিছি কিছু, বাট ওই তো মানে টাকা তো আরো তুলতে হবে, বিকজ তারা কাজ করে একদম লো ইনকামের মানুষদের জন্য, প্লাস হাই জেন্ডারের মানুষদের জন্য, বা যারা হয়তো বা ইউনো একদমই ইনকাম করতেই পারতেছে না, যেটা হয়তো বা আপনি হয়তো আপনার সেভিং দিয়ে এখন কোনো মতে চলতেছেন আপনার দিনকাল, তাদের হয়তো ওই সেভিংটা হয়তো তাদের নাই। সো ওদের জন্যই বেসিক্যালি তারা কাজ করে, এন্ড আই ফিল লাইক যে 10,000 টাকা কম, অনেক কম, কিন্তু শুরু করা উচিত, মানে একটা স্টার্ট দেওয়া উচিত, একটা স্টার্ট পুশ দেওয়া উচিত। তো এই কারণে কালকে আমি 8:30টার সময় লাইভে যাব। তো এই লাইভ যারা দেখতেছেন কালকে যদি আপনাদের প্রত্যেকের কপালে দুঃখ আছে আমি বললাম। অলরেডি হচ্ছে কি আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি যে তোমার ফেসবুকে যে তুমি আহ্বান জানিয়েছো আর কি, সেই আহ্বানটি আমরা অলরেডি শেয়ার করে দিয়েছি, সেটা দিয়ে অনেকেই মানে যারা অন্তত দেখছেন তারা অন্তত পক্ষে উৎসাহিত বোধ করবেন। তো মানে আসলে কি আরেকটা জিনিস, মানে তুমি নিজেও মনে হয় দেখতেছো মানে বাংলাদেশের মানুষের যে অবস্থা, মানে তাদের সচেতনতার যে লেভেল, আমরা চারিদিকে এত কিছু চলছে, এত মানে মৃত্যুর হার বা হচ্ছে কি আক্রান্তের হার বাড়ছে, তাও মানে মানুষকে সচেতন করাটা যাচ্ছে না, মানে ভাই মানে আমি কল্পনা করতে পারবেন না যে মানে আমি কিছু ভিডিও দেখি ফেসবুকে বা ইউটিউবে, আমি ডিপ্রেশনে পড়ে যাই। একটা মানুষকে জিজ্ঞেস করছে আপনার কাছে করোনা কি মনে হয়, করোনা জিনিসটা কি, তো লোকটা হচ্ছে র্যান্ডম চায়ের দোকানে বসেছিল, সে অথবা কোনো একটা মানে লো ইনকামের মানুষ, উনি বলছে যে আমরা তো টিভিতে দেখছি এটা হচ্ছে গিয়ে বিরাট বড় একটা বক্সের মতো, তো এত বড় বক্স আমাদের শরীরে কি জীবনে ঢুকবে, আপনি আমরা কি বাচ্চা থাকবো এটা ঢুকলে শরীরে, আমরা কি দেখুন না এটা ঢুকলে, আই এম লাইক আল্লাহ কি বলবো। সো আমাদের একটা সবচেয়ে মাইনাস
বলেন কি আমরা সচেতনতা কারা ছড়াচ্ছি, মানে সচেতনতা বলতে আমরা যারা ইউটিউবার বা যারা ফেসবুক সেলিব্রিটি বা ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার তারা হচ্ছে গিয়ে ছড়াচ্ছি, এন্ড আমাদের ওই সার্কেলটা ওই দূরই, মানে আমরা ইউটিউব পর্যন্তই মানুষ দেখতেছে, আমরা ফেসবুক পর্যন্তই মানুষ দেখতেছে, কিন্তু ওই যে যারা রিক্সা চালায়, যারা খেতে খামারে কাজ করে, তারা তো আর ফেসবুক চালায় না, তাদের পক্ষে তো আপনার ভিডিও আমার ভিডিও দেখা পসিবল না। তো তাদের ওই পর্যন্ত আর কি অ্যাওয়ারনেস পৌঁছানোটাও একটা বিরাট বড় কোয়েশ্চেন। মানে আমি জানি না সবচেয়ে বড় একটা লাভের লাভ যদি হইতো যদি একদম মেইন স্ট্রিম মিডিয়ার মানুষরা যদি কিছু একটা করতো। যে লাইক হ্যাঁ মানে যারা হয়তো বা এফডিসির কোন একটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে অথবা যারা টিভিতে নাটক করে, তারা যদি কিছু একটা করতো তাহলে হয়তো বা কাজে দিত, বাট অবভিয়াসলি তারা হয়তো বা কিছু না কিছু করতেছে। I don't না, ওই যে know, তারা but- করতেছে না, ওই যে একটা ভিডিও মনে হয় দেখছো, ওই যে ইন্ডিয়াতে হয়েছে যে অমিতাভ বচ্চন, তারপরে হচ্ছে গিয়ে রণবীর কাপুর, এরা মিলে যেরকম অভিনেতারা মিলে একটা মানে এই যে স্টে বিদেশি হোমে একটা একটা সবচেয়ে বড় করছে। সমস্যা। তো আজকে একটা পোস্ট দেখছি, এই পোস্ট দেখে আমি আরো কষ্ট পেয়ে গেছি। সেটা হচ্ছে গিয়ে একটা মানে র্যান্ডম মানুষ আর কি একটা বিরাট বড় পোস্ট লিখছে যে অক্ষয় কুমার কি করতেছে, অক্ষয় কুমার কি নিয়ে আগে আসছে 5 লাখ রুপি নিয়ে, তারপরে তারপরে রানী মুখার্জি কি নিয়ে আগে আসছে 2 লাখ রুপি নিয়ে, এরকম করে ডিফারেন্ট ডিফারেন্ট এমন দিছে। এরপর লেখছে পূর্ণিমা কি নিয়ে আগে আসছে, যে আমি আমার বাসার আশপাশের মানুষদেরকে বলতেছি সাবধান হন। তারপরে জয়া হাসান কি নিয়ে আগে আসছে, সে বলেছে আমি বাসার আশপাশে কুকুরকে খাওয়াচ্ছি। So, মানুষের মধ্যে অলরেডি নেগেটিভিটি আসা শুরু করছে, মানে আমি আপনি কেউ জানি না যে পূর্ণিমা আসলে কি কাজ করতেছে, অর্জয় হাসান কি কাজ করতেছে, বাট নেগেটিভিটিটা আসা শুরু হয়ে গেছে। তো হ্যাঁ আমি বলবো যে এইসব নেগেটিভিটিটা না নিয়ে, না মাথায় নিয়ে আপনি যা পারেন, আমি যেমন যা পারি ওই একটা ইউটিউবই করতে পারবো, এই জন্য আমি ইউটিউবেই ট্রাই করতেছি যে ফান্ডটা রেজ করা, প্লাস আমি আমার বই থেকে যে টাকাটা পাইছি সেই টাকা থেকেই কিছু টাকা আমি টু বি অনেস্ট এই করোনা ভাইরাসের জন্য দিছি। তো হ্যাঁ, বাহ। আপনারা সবাই যা যেটা পারেন সেটা দিয়ে আর কি সবাইকে সাহায্য করেন, তাইলেই হবে। সেলিব্রিটিরা কি করতেছে ওটা দূরে পড়ে থাকুক, মরে যাক, ওটা আপনার দেখার বিষয় না, আমার দেখার বিষয় না, আমরা কি করতেছি সেটাই হচ্ছে কি। মানে আমাদের করাটাই মানে অনেক ইম্পর্টেন্ট না, বাংলাদেশের যে কাজ হচ্ছে না তাও তো না, ধর হচ্ছে সেলিব্রিটিটাও তো নিজেদের জায়গায় আস্তে আস্তে কেউ হচ্ছে গিয়ে ফেসবুক লাইভে আসছে, তারপরে হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে একটা অ্যাডও চলছে, যে যে মিশা সওদাগর, আমিন খান, এরা সবাই মিলে যে একটা অ্যাড করছে, ওই মানে ইন্ডিয়ার যে উদাহরণটা টানলাম যে কারণে, ওটা দেখা দেখা দেখি করা আর কি, মানে বাংলাদেশে এরকম একটা কনসেপ্ট তারা বিল্ড আপ করার চেষ্টা করছে, তো মানে চারিদিক দিয়ে মানুষ কিন্তু কাজ করছে। হুম। সবাই কিছু না কিছু করতেছে, কেউ বৈশা নেই, আমরা খালি দেখতেছি কি হ্যাঁ দেখতেছি না, এটাই হচ্ছে গিয়ে ফ্যাক্ট। আমরা দেখে থাকি তাহলে তো হইলো, যে না দেখে থাকি তখনই আমরা গালিগালাজটা করি। তো গালিগালাজ করার বেটার আমরা নিজেরা কিছু করি, তাইলেই আর কি লাভের লাভ কিছু একটা হয়। তো অন্তিক, অনেক ধন্যবাদ। আসলে বলতে গেলে মানে গল্প করতে করতে কখন যে সময়টা পার হয়ে গেল আসলে টের পাইনি, মানে আসলে তুমি একটা খুব ভালো ছেলে, মানে তোমার সাথে টক শো বা এই ধরনের আলোচনা বেশ ভালো জমে। আর যেহেতু তুমি একটা জায়গায় দাওয়াত দিয়ে ফেলছো, সেই জিনিসটা আমি বারবার মনে করাই দিচ্ছি যাতে তুমি ভুলে না যাও, যে কারণ তো তুমি তারও বড় তারকা হওয়া পরে, তখন যেন আমার কথা না ভুলে যাও, এই জন্য আগেই বলে রাখছি যে নিশ্চয়ই তুমি আমাকে মনে রাখবা। নিচে দরজায় লেখা দিব আগে এখানে জিশান ভাই ঢুকবে, তারপরে বাদ বাকি মানুষ। ওকে ওকে ওকে, এটা 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 খুব ভালো আইডিয়া। তো দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেকক্ষণ ধরে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন। অনেকেই অনেক কমেন্ট করেছেন, অনেক কমেন্ট সময়ের কারণে পড়তে পারিনি, কারণ মানে অন্তিকের সাথে গল্পে এতটাই জমেছিল যে আপনাদের কমেন্ট পড়ার মতো সুযোগটি হয়নি। অনেকেই অনেক উইশ করছে, অন্তিক তুমি নিশ্চয়ই কমেন্ট গুলো পড়ে নিবা পরবর্তীতে, কারণ হচ্ছে কি তোমার অনেক ক্রাশ এখানে কমেন্ট করছে, অনেকগুলা কমেন্ট আছে এখানে। আর হ্যাঁ, আর আরেকটা বিষয় দর্শক, সেটি হচ্ছে আপনারা এই করোনার সময় পরিস্থিতি আপনারা নিজেরাও বুঝতে পারছেন যে অনেক ভয়ঙ্কর একটা পরিবেশের মধ্যে আমরা রয়েছি, আস্তে আস্তে মৃত্যুর হার অনেক বাড়ছে। তো আর যাই করেন, মানে ঘরে থাকেন, ঘরে থেকে এই কন্টেন্ট দেখেন, ইউটিউব দেখেন, যা করেন, কিন্তু তারপরও মানে বাইরের সংস্পর্শে যেন আমরা আর না যাই, আমরা যেন ঘরে থাকি আর স্টে হোম। আর ওই অন্তিকের যে কালকের যে লাইভটি রয়েছে, যেখানে সে ফান্ড রাইজিং এর কথা বলছে, এরকম ফান্ড রাইজিং শুধু অন্তু মাহমুদ না, আরো যারা যারা করছেন এবং যারা মানুষের পাশে দাঁড়াচ্ছেন, সবার পাশে এসে আমরা দাঁড়াই। ধন্যবাদ সবাইকে। আচ্ছা।